জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের বর্তমান শিক্ষার্থীদের সংগঠন পরিসংখ্যান সমিতি এবং স্ট্যাটিস্টিক্স লিড ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার বিষয়ক ধারাবাহিক মোটিভেশনাল প্রোগ্রাম ক্যারিয়ার টক এর প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক এবং শিক্ষার্থী উপদেষ্টা, পরিসংখ্যান বিভাগ রয়েছে আপনাদের সাথে। আমরা প্রত্যেকে আমাদের ক্যারিয়ার জীবনে সফল হতে চাই। এই সফল ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজন একটি ভালো ক্যারিয়ার পরিকল্পনা। এর মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ক্যারিয়ার গঠনে সহজে নিজকে প্রস্তুত করতে পারবেন। এখন ক্যারিয়ার পরিকল্পনা কি? ক্যারিয়ার পরিকল্পনা কিভাবে করবেন? একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ক্যারিয়ার গঠনের প্রস্তুতি কেমন হওয়া উচিত, এই সম্পর্কে ধারণা দিতেই মূলত আমরা এই প্রোগ্রামটির আয়োজন করেছি। এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আজকের আলোচক হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি পরিসংখ্যান পরিবারের এমন এক ব্যক্তি যিনি তার ক্যারিয়ারে অত্যন্ত সফল। তিনি ক্যাডেট কলেজ থেকে পাশ করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের 33তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে তিনি চাকরি করেছেন অত্যন্ত নামি দামি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে। যিনি বর্তমানে বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্বরত রয়েছেন। এই প্রিয় মানুষটি হচ্ছে কাজী আরিফুর রহমান রোমান। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান সমিতির সভাপতি, আমাদের সবার প্রিয় শিক্ষক অধ্যাপক ডক্টর মোহা মুজিবুর রহমান স্যার। এছাড়াও আমাদের সাথে আছেন পরিসংখ্যান বিভাগের 30তম ব্যাচের শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ভাই, যিনি আমাদেরকে এই প্রোগ্রাম সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমাদের সাথে আছেন পরিসংখ্যান সমিতি এবং স্ট্যাটিস্টিক্স লিড ক্লাবের সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদক। আমাদের পার্টিসিপেন্টদের সংখ্যা অনেক বেশি হওয়াতে আমরা মূলত দুটো সেকশনে ভাগ করি। আমাদের দ্বিতীয় সেকশন শুরু হবে সন্ধ্যা 7:30 থেকে। তো প্রথম সেকশনের প্রায় 44 স্টুডেন্ট, যারা অনেকে এখন উপস্থিত রয়েছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আমি শুরুতে আমাদের চেয়ারম্যান স্যার অধ্যাপক ডক্টর মোহা মুজিবুর রহমান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার। ওকে, ধন্যবাদ রেজা। আজকে এই আমাদের যে পরিসংখ্যান সমিতি এবং লিডস ক্লাব আয়োজিত যে আজকে যে আমাদের ক্যারিয়ার আমাদের যে গোল বা প্রোগ্রামের যে ইয়েটা মানে আলোচনা সভা, এবং এই আলোচনার মধ্যে মুখ্য আলোচক হিসেবে আমার যে আলোচনা করবে সেটা আমাদের সবারই প্রিয় ছাত্র এবং 33তম ব্যাচের ছাত্র রোমান, কাজী আরিফুর রহমান। আমি সবসময় রোমান বলেই ডাকি, কারণটা হলো তো আমি আশা করব যে এই সেশনটা খুব ভালো হবে। তো আমি এই সেশনের মানে সাকসেস কামনা করে আমি রোমানকে এই সেশনটা স্টার্ট করার জন্য অনুরোধ করছি এবং আশা করি রেজা এটার সঞ্চালকের দায়িত্বে থাকবে এবং আমি রেজাকে এইটা মানে স্টার্ট করার জন্য রিকোয়েস্ট করছি। ধন্যবাদ স্যারকে খুবই গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন আমাদের আজকের আলোচক কাজী আরিফুর রহমানকে ফ্লোর দিব। তার আগে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যখন তোমাদের কোনো প্রশ্ন প্রয়োজন হয়, প্রশ্ন করতে ইচ্ছা হয়, তোমরা হ্যান্ড রেজ করবে, ওখানে অপশন আছে। কারণ অনেকে আজকে জুম সম্ভবত প্রথমবারের মতো ইউজ করবে, সুতরাং ওখানে হ্যান্ড রেজ অপশন আছে, ওখানে হ্যান্ড রেজ প্রেস করতে পারবা। এছাড়াও তোমাদের যদি প্রশ্ন হয় বা প্রশ্ন আসে, তোমরা আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ খায়রুল, সানি এবং তানবীর আছে, ওদেরকে সাথে সাথে পাস করে দিতে পারো, ওরাও প্রশ্ন করতে পারে। ধন্যবাদ ভাই। আমি স্যার মুজিব স্যার বিদায় নেওয়ার আগে দু একটা কথা আমি একটু বলে নিতে চাই। আসলে আজকে আমার মানে অত্যন্ত ভালো লাগছে এই কারণে যে আমি যখন ডিপার্টমেন্টে ছিলাম স্যার আমাদের ছাত্র কল্যাণ উপদেষ্টা ছিলেন। তো আমি, রেজা ভাই এখানে ভিপির দায়িত্বে ছিল, আমি ছিলাম সেক্রেটারি। তো আমরা এই টিমটা আবার এত বছর পরে একসাথে যে হব, এটা আসলে কখনো চিন্তা করিনি। দোয়া করবেন। আর আমি কৃতজ্ঞ যে আপনারা আবার এরকম একটি সেশনে আমাকে বক্তা হিসেবে আমাকে সুযোগ দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। বিষয়টা আজকে আমি শুরু করে দিই। মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্যারিয়ার টক।
তুমি যখন ছোট ছিলা তখন ধরো বাবা মা তোমাকে 1 2 ক খ, আব্বা আম্মা, মামা চাচা এগুলা বলা বলা শিখাইছে। শিখাইতে শিখাইতে তুমি একটা সময় তোমাকে পড়াশোনা শিখাইছে, একটু একটু ক খ সরাসরি এগুলা শিখাইছে। এগুলো তুমি ওয়ানে ভর্তি হয়েছো, ওয়ানে যখন ভর্তি হয়েছো নার্সারি টার্সারি শেষ করে তুমি চিন্তা করছো যে আহ, তখন অত চিন্তা আসে নাই। বাট তুমি ক্লাস 5 যখন পাশ করছো, 5-এ উঠে মনে হয়েছে যে যখন আমি হাই স্কুলে যাব তখন আমাকে মনে হচ্ছে যে আমি একটু বড় হব। তাই মনে হয় নাই যে আমি হাই স্কুলে গেলে একটু বড় হব, এখানে একটা বড় মানে হাই হাই মানে তো বড়, এরকম একটা জিনিস কিন্তু কাজ করে। এরপরে যখন তুমি হাই স্কুলে গেলে দেখবা যে জীবনটা এরকম ছিল যে ওইখানে যায় দেখো যে 9-10-এর বড় ভাইয়ারা আপুরা আছে, তাই না? বড় ভাইয়ারা আপুরা আছে না 9-10-এর? এরা বলতো যে তুমি তো ছোট, তুমি ক্লাস 6-এ পড়ো। আমরা মানে ওরা বলতো যে তুমি আমাদের সালাম টালাম দিবা বা আমরা এই স্কুলে যত মাতবরি আছে 9-10-এর ভাইয়া আপুরাই তো করে যদি ওইরকম হয়। তো তুমি বললা যে তুমি খালি মনে মনে চিন্তা করতা যে কবে আমি 9-10-এ উঠবো, তাইলে তাদের মতো বড় হব। অপেক্ষা ক্লাস 6 7 8 শেষ করলা, এরপরে উঠলা কোথায়? 9 10-এ উঠলা। ওঠার পরে তখন টিচাররা খালি গুতায়, এই তোমার কয়দিন পরে এসএসসি পরীক্ষা, তুমি ভালো করে পড়াশোনা করে ফেলে এসএসসি পরীক্ষা খারাপ করবা। তখন তুমি মনে মনে চিন্তা করলা, আরে আমি তো মনে করছিলাম 9 10-এ উঠলে আমি বড় হয়ে যাব, এখনো দিই আমি ছোট। তখন তুমি চিন্তা করলা যে এসএসসি পরীক্ষা টরীক্ষা শেষ করে চিন্তা করলা যে আমি যদি কলেজে উঠি, ফার্স্ট ইয়ারে যাই, তাহলে ফার্স্ট ইয়ারে গেলে আমার কি হবে? আমি কলেজে পড়ি, একটা ভাবসাব আসবে। তো কলেজ এমনিই তো একটা ভাবসাব চলে আসে যে আমি কলেজে পড়ি। এখন গেলা কলেজে যায়, দেখো যে সেকেন্ড ইয়ারের বড় ভাইয়ারা পুরা তোমার দৌড়াইতেছে, এই এদিকে আয়, তুই মাত্র ফার্স্ট ইয়ারে পড়ছিস, এখনই আইসা পাকনামি করতেছিস। তো এরকম একটা সিকোয়েন্স। তুমি চিন্তা করলা যে কিরে ভাই, আমি এখানে আসলাম, এখানেও আমি ছোট। গেলা তুমি সেকেন্ড ইয়ারে আসতেই আবার ওই পড়াশোনার প্যারা, কবে তুমি এই ইন্টার পরীক্ষা দিবা, 5 টাস করে ইউনিভার্সিটি যাবা। তোমার মাথায় ঢুকলো আমি ইউনিভার্সিটিতে যাবো। ইউনিভার্সিটি গেলে তো একটু জীবনে বড় হওয়া যায় না? তো তখন তুমি ইউনিভার্সিটি গেলা ফার্স্ট ইয়ারে। এই যে এখন যারা ফার্স্ট ইয়ারে আসো বা সেকেন্ড ইয়ারে উঠছো, যায় দেখো ওইখানে আবার অনার্স আর মাস্টার্স এর বড় ভাইয়ারা আপুরা আছে। এরা কইতেছে যে আরে তোরে তো কি জানি বলে, নাক টিপ দিলে দুধ বাইরে, কি জানি একটা কথা বলে না, যে তুই তো এখনো বাচ্চা, তুই মাত্র ফার্স্ট ইয়ারে পড়স, আর আমি তো মাত্র আসছি, আমি তো এখন অনার্স আর ফাইনাল ইয়ারে পড়ি। তুমি বলে আরে মহাযন্ত্রণা, তো এখনো আমি ছোট। তুমি বড় হইতে পারো নাই। তুমি চিন্তা করলে এবার মনে হয় মাস্টার্সে গেলে আমি মনে হয় বড় হব, বা অনার্স ফোর্থ ইয়ারে গেলে মনে হয় একটু বড় হব। উদ্দেশ্য হচ্ছে এখন তোমার নতুন চ্যালেঞ্জ হচ্ছে মাস্টার্স শেষ করে আমি যদি চাকরিতে না যেতে পারি তাহলে তো আসলে বড় হবে না, তাই না? এই মাস্টার শেষ করার পরে নতুন চ্যালেঞ্জ তোমার কিন্তু আসছে। যত টুকুর স্টুডেন্ট হও ভাই, যত ধরো ভালো রেজাল্ট করে বের হও, ভালো একটা চাকরি না করলে তোমার কেউ দাম দেবে না। এখন তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে 3টা। একটা হচ্ছে চাকরি পাইতে হবে, 1 নাম্বার চ্যালেঞ্জ। 2 নাম্বার হচ্ছে হলো যে ভালো চাকরি পাইতে হবে। আর 3 নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে স্যাটিসফ্যাক্টরি চাকরি পাইতে হবে। এখন তুমি ধরো তুমি দুর্দান্ত রেজাল্ট করছো, এখন তুমি ধরো তোমার ব্যাচমেট আরেকজন যে ভালো রেজাল্ট করে নাই, কোনো মতে একটা পাশ করে গেছে, এখন তারে যায় একটা অফিসে যায় তুমি স্যার কইতে হইতেছে বিকজ অফ পজিশন। মানে বললাম, একটা জাস্ট কম্পেয়ার করলাম, এরকম হয় না? এরকম হয় কিন্তু। আসো আমরা এখন একটু ফিল্ড অফ স্ট্যাটিস্টিক্স আমরা একটু দেখে নেই যে স্ট্যাটিস্টিক্স এর আসলে কি কি ফিল্ড আছে। আমরা আসলে জানি, অনেকে জানি না, বা অনেকে জানলেও আসলে স্ট্যাটিস্টিক্স এর কি মূল যে আমাদের পার্টটা, আমরা যখন চাকরি খুঁজি, এখানে ধরো একটা ক্লাসের যদি 50 জন বা 60 জন হয়, দেখবা 40 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, সে কিন্তু ওই ব্যাংকে পরীক্ষা দেয় অথবা ব্যাংকেই কিন্তু তার চাকরি হয়। আমাদের এক্স যারা স্টুডেন্ট আছে, ইভেন তুমি খেয়াল করে দেখবে একটা ক্লাসের 60% ছেলে মেয়েই দেখবা যে ব্যাংকে জব করতেছে স্ট্যাটিস্টিক্স এর। আর স্ট্যাটিস্টিক্স এর কি ইজ ইট দ্য ফিল্ড অফ স্ট্যাটিস্টিক্স? ব্যাংক কিন্তু স্ট্যাটিস্টিক্স এর ফিল্ড না। বাট আমাদের সুবিধার জন্য আমরা চাকরি করতেছি। ব্যাংক খুবই ভালো চাকরি, এমন না যে ব্যাংক খারাপ চাকরি, এটা খুবই ভালো চাকরি। বাট স্ট্যাটিস্টিক্স কিন্তু ব্যাংকের ফিল্ড না, মূল ফিল্ড না। কিন্তু স্ট্যাটিস্টিক্স এর কোথায় কোথায় স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই আছে আমি একটু জাস্ট একটু দেখে ফেলি। 2 মিনিটের মধ্যে আমরা একটু প্রেজেন্টেশনটা দেখবো, বেশি সময় নেব না। দেখো স্ট্যাটিস্টিক্স কি, এটা আমার বোঝানোর কিছু নাই।
স্ট্যাটিস্টিক্স, আমাদের প্রেজেন্টেশনটা শুরু হয়েছে ক্যারিয়ার ইন স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে ওয়ার্ল্ড অফ অপরচুনিটি। এই স্লাইডটা এইভাবে আছে। তো এখন তোমার মূল বিষয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ইন্টারন্যাশনাল যে ফিল্ড গুলো আছে সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স এটা আমার বলার কিছু নাই, তোমরা এতদিনে পড়ছো যে স্ট্যাটিস্টিক্স বিষয়টা কি। ফিল্ড অফ স্ট্যাটিস্টিক্স যেটা শুধু ইন্টারন্যাশনাল ফিল্ড, এটা নট বাংলাদেশ, ইন্টারন্যাশনাল যে ফিল্ড গুলো আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে যে তুমি স্ট্যাটিস্টিক্স কোথায় ইউজ হয়, গভর্নমেন্ট, সরকারি, বাংলাদেশের যে বিবিএস আছে, তারপরে বিভিন্ন সেন্সাস হয়, ন্যাশনাল ডিফেন্স, ল, সরকারের যত ধরনের এই অর্গানাইজেশন আছে এগুলা কিন্তু এই স্ট্যাটিস্টিক্স গুলো ব্যবহার হচ্ছে। ইনভায়রনমেন্ট, ইনভায়রনমেন্ট রিলেটেড কাজে স্ট্যাটিস্টিক্স ব্যবহার হচ্ছে, যেমন এগ্রিকালচার, ইকোলজি, ফরেস্ট্রি, এনিম্যাল পপুলেশন, সব জায়গায় কিন্তু স্ট্যাটিস্টিক্স ব্যবহার হয়। ফিজিক্যাল সায়েন্স যেমন অ্যাস্ট্রোনমি, কেমিস্ট্রি, ফিজিক্স ইত্যাদি সব জায়গায় স্ট্যাটিস্টিক্স। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যতগুলো ডিপার্টমেন্ট আছে, আমরা যখন ছিলাম তখন মনে হয় 24টা ডিপার্টমেন্ট ছিল, 22টা ডিপার্টমেন্টেরই সাপ্লিমেন্টারি সাবজেক্ট ছিল স্ট্যাটিস্টিক্স, কারণ স্ট্যাটিস্টিক্স সবার পড়তে হয়। তারপরে এখন আমি জানি না, এখন তো ডিপার্টমেন্ট আরো বাড়ছে। বিজনেস, বিজনেসে দেখো ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স সব জায়গায় কিন্তু স্ট্যাটিস্টিক্স ব্যবহার হয়। হেলথ এন্ড মেডিকেল সায়েন্স, সেখানে দেখো জেনেটিক্স, তারপরে ক্লিনিক্যাল ট্রায়াল, এপিডেমিওলজি, ফার্মাকোলজি। তুমি জানো যে বর্তমানে যেসব আমাদের সিনিয়র শিক্ষক বা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে নেয়, তারা যখন বাইরে পিএইচডি করতে আসে ম্যাক্সিমামই দেখবা হয় বায়োস্ট্যাট অথবা এপিডেমিওলজি এই রিলেটেড অনেক সাবজেক্টে কিন্তু তারা পিএইচডি করে। মানে বাইরে হেলথ, এটা কিন্তু হেলথ এন্ড মেডিসিন একটা সাইট, এখানে তার মানে স্ট্যাটিস্টিক্স এর একটা বিশাল ফিল্ড আছে যারা স্ট্যাটিস্টিক্স এর। আমরা স্ট্যাটিস্টিক্স কেন পড়ি এটা আর বলবো না, স্যাম্পল কালেকশন, পপুলেশন, তারপরে স্ট্যাটিস্টিক্স দিয়ে কি করি, নিউক্লিয়ার পাওয়ার, পপুলেশন, এগুলো আমার বলার কিছু নাই। বাট এটা হোয়াট ক্যান আই ডু উইথ এ ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স, এটা আমার একটু বলার আছে। স্ট্যাটিস্টিক ডিগ্রি দিয়ে আমি কি করব? স্ট্যাটিস্টিক ডিগ্রি দিয়ে আমাদের যেগুলো করার আছে সেটা দেখো, ম্যানুফ্যাকচারিং এ, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিতে আমরা ম্যানুফ্যাকচারিং এ আমরা কাজে লাগাইতে পারি। ম্যানুফ্যাকচারিং এ এই যে তোমার তোমার জন্য কোয়ালিটি কন্ট্রোল অফিসারও কিন্তু স্ট্যাটিস্টিশিয়ান হয়। তোমাদের একটা সাবজেক্টই তো আছে, মানে আমাদের যেটা আমরা পড়ছি কোয়ালিটি কন্ট্রোল, একটা সাবজেক্টই আছে। তো এইখানে বিজনেস ইন্ডাস্ট্রিজ এটা ব্যবহৃত পারে। মার্কেটিং, মার্কেটিং সাইটে অনেকে এমবিএ করে, স্ট্যাটিস্টিক্স এর একটা বিগ ফিল্ড আছে। তোমরা কিন্তু একটু লিখে রাখো, আমি শেষে কোশ্চেন এন্ড অ্যান্সারে কিন্তু জিজ্ঞেস করব, একটু জাস্ট নোট রাখো, মানে লিটারালি লেখা দরকার নেই, পয়েন্ট গুলা জাস্ট লিখে রাখো যে তুমি এই যে কোথায় স্ট্যাটিস্টিক্স ব্যবহার হচ্ছে। এই যে প্রথমে যে আমি এই স্লাইডটা দেখাইছি, এই যে এই স্লাইডটা একটু জাস্ট পয়েন্টটা লিখে রাখো, ইন ডিটেলস লেখা রাখো, শর্ট হ্যান্ডে জাস্ট কি কি আছে এইটা একটু। এই যে গভর্নমেন্ট, এনভায়রনমেন্ট, ফিজিক্যাল সায়েন্স, বিজনেস, এরপরে আমি যখন কোশ্চেন অ্যান্সারে যাব তখন তোমাদের সাথে আমি ডিটেলস আলোচনা করবো আরেকটু, তাহলে তুমি তোমার স্কোপ গুলা জানতে পারলাম। এরপরে আসো, এইটা আসো যে আমি একটা ডিগ্রি দিয়ে কি করতে পারি। বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিতে আমি স্ট্যাটিস্টিক্স ব্যবহার করতে পারি, যেমন ম্যানুফ্যাকচারিং এ কোয়ালিটি কন্ট্রোল অফিসার এবং আরো অনেক। তারপরে ইয়ে আছে ইঞ্জিনিয়ারিং সাইডে বা ব্যবহার হইতে পারে, যেমন মেশিন লার্নিং, যে মেশিন লার্নিং এর যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু স্ট্যাটিস্টিশিয়ানরাই করে। তুমি যদি অ্যালগোরিদম প্রোগ্রামিং ভালো জানো, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ইন দ্য ইঞ্জিনিয়ারিং সাইড। ইঞ্জিনিয়ারিং শুনলেই মনে হবে না যে বিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে, নট দ্যাট। তুমি স্ট্যাটিস্টিক্স এ বিএসসি, এমএসসি করেও কিন্তু এই যে এই বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিতে এই যে কোয়ালিটি কন্ট্রোল এবং মেশিন লার্নিং অফিসার হিসেবে বা এক্সিকিউটিভ হিসেবে তুমি কাজ করতে পারো হায়ার স্কিলে। স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটেশন, ওই বিজনেস বিজনেস এবং ইন্ডাস্ট্রিতে স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটেশন যত সাইট গুলো আছে সেখানে কিন্তু স্ট্যাটিস্টিক ব্যবহার হয়। এরপরে আসো, এখানে একজন এই যে লিন্ডা কুইন, প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট, সে একটা কমেন্ট করছে। কমেন্টটা হচ্ছে এরকম: আই লাভ দ্য স্ট্যাটিস্টিক্স, ইজ ভেরি মাল্টিডিসিপ্লিনারি। মানে সে কেন স্ট্যাটিস্টিক্স পছন্দ করে সেটা বলছে। ইট ইনভলভস প্রবলেম সলভিং ইন এ গ্রুপ অফ এনভায়রনমেন্ট এন্ড ইট ইনভলভস মেনি স্কিলস এন্ড ট্যালেন্টস। আই লাভ দ্য অ্যাবিলিটি টু বি এ ম্যাথমেটিশিয়ান, কম্পিউটার সায়েন্টিস্ট, টিচার, তারপরে কুইজ মাস্টার, সেলস এন্ড ডেভিলস অ্যাডভোকেট, অল রোলড ইনটু ওয়ান। তার মানে সে বুঝাচ্ছে সে কেন স্ট্যাটিস্টিক্স পছন্দ করে, এই যে এতগুলা বিষয় সব একটার মধ্যে আছে, এজন্য সে স্ট্যাটিস্টিক্স পছন্দ করে। এবং ইজ ইট ট্রু? এটাই ট্রু, ইটস ট্রু। স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে না এমন কোনো ডিপার্টমেন্ট এবং যারা রিসার্চ করে
বা যারা পিএইচডি করে বা যারা পেপার রাইটিং করে, স্ট্যাটিস্টিক্স ছাড়া তারা অন্ধ, একদমই টোটালি। এই জন্য ম্যাথমেটিক্স বা আদার সবকিছুর থেকে স্ট্যাটিস্টিক্সটাকে তারা ইম্পর্টেন্ট একটা পার্ট হিসেবে। হেলথ এন্ড মেডিসিন, এপিডেমোলজি আমি একটু আগে বলছি, এখানে স্ট্যাটিস্টিক্স ব্যবহার হয়। এরপরে দেখো পাবলিক হেলথ, এখানেও স্ট্যাটিস্টিক্স ব্যবহার হয়। এবং এখানে ফিল্ডও আছে স্ট্যাটিস্টিক্স এর অফিসারদের, বা তুমি যে ডিগ্রি নিচ্ছ এখানে যা এখানে কাজ করতে পারবা, এগুলোই ফিল্ড। তারপরে তুমি এই জেনেটিক সায়েন্স, এখানে হেলথ এন্ড মেডিসিন, তুমি বললে যে এগুলো তো ডাক্তারেরা করবে, নো, ডাক্তাররা তো ডাক্তারি করবে, কিন্তু তুমি যে ওইখানে যে রিসার্চ করতে পারবা, ইয়ে করতে পারবা, তোমার এখানে অপশন আছে। এবং এই জন্যই বললাম যে অনেক সিনিয়র টিচার এবং দেখবা যে তোমাদের অনেকের সাথে ইয়ে করবা যে তারা হেলথ এন্ড মেডিসিন সাইডে তারা পিএইচডি করতেছে, তার তো ডাক্তার হওয়ার দরকার নাই, সে এখানেই করতে পারবে। এখানে আরেকজন একজন বিখ্যাত এই যে মেডিকেল ইয়ে, সে একটা কমেন্ট করছে, last year when I began applying to medicine school, the fact that I majored in statistics was always a good conversation point in interviews and made me more unique as an applicant. আমি যখন আমার সেকেন্ড জবে যখন আমি ইন্টারভিউ দিতে যাই, তখন যে ওইখানে যে কোম্পানি সিইও ছিল, ওই যে মিৎসুবিশি মোটরস, আমার হয়তো ইয়েতে দেখছো, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো না, সে আমাকে স্ট্যাটিস্টিক্স নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন করছে। এবং সে ইভেন দো আমি স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি খুব সুন্দর অ্যান্সার করতে পারছি, কিন্তু আমার সাথে তো আরো কয়েকজন ইন্টারভিউ দিছে, তারা কিন্তু সেটা কমপ্লিট করতে পারে নাই। দ্যাটস ওয়াই আমার চাকরিটা ওইখানে হয়ে গেছে, আমার এক ইন্টারভিউতে চাকরি হয়ে গেছে। তো এইখানে কিন্তু সে তার একটা কমপ্লিমেন্ট দিছে যে সে ইন্টারভিউ ফেস করতে যায় কারণ তোমার স্ট্যাটিস্টিক্স জানা থাকলে তুমি এই বিষয়গুলো একদিন ফেস করতে পারবে। লার্নিং, লার্নিং দেখো, লার্নিং এডুকেশন, এডুকেশনে এটা তোমরা পড়তেছো, এগুলো নিয়ে বলবো না। সায়েন্স রাইটিং এন্ড জার্নালিজম, সায়েন্স রাইটিং এবং জার্নালিজমে স্ট্যাটিস্টিক্স ব্যবহার হয়। মিডিয়াতে যে তথ্য পরিসংখ্যান উপাত্ত যেগুলো দেয়, যারা ভালো জার্নালিস্ট খেয়াল করে দেখবা, টিভিতে যারা ভালো রিপোর্ট করে, পেপারে যারা ভালো রাইটিং করে, তাদের এই স্ট্যাটিস্টিক্স জানা এবং এই তথ্যপত্র সংগ্রহ তাদের, তুমি ওই সেকশনেও কাজ করতে পারবা। তুমি যদি বলো যে আমি পত্রিকায় কাজ করি, ওই কি জানি তথ্য উপাত্ত সংগ্রহ এইরকম সেকশনে ইউ ক্যান অ্যাপ্লাই, ওইখানেও পোস্ট আছে। তুমি বলো যে আমি যদি মিডিয়া টিভিতে চ্যানেলে কাজ করি, তোমার চ্যানেলে এসে যে ছবি দেখাইতে হবে, নট দ্যাট, চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে তো অনেকে কাজ করে করে না, ওইখানে স্ট্যাটিস্টিশিয়ানদের প্রয়োজন আছে। রিসার্চ ইন গভর্নমেন্ট, এই রিসার্চ নিয়ে আমি কথা বলবো না, অল্প বলবো, বেশি বলবো না। এইটা হচ্ছে আমাদের এই যে রিসার্চ, যেটা স্ট্যাটিস্টিশিয়ানদের কিন্তু মূল কাজই কিন্তু এটা। এই যে তুমি যে ডিগ্রি নিচ্ছ বা আমি যে ডিগ্রি নিয়ে বের হয়েছি, এইটা হচ্ছে একটা মানে সবচেয়ে কোর একটা জায়গা রিসার্চ স্ট্যাটিস্টিশিয়ানদের। একটু পয়েন্ট নিয়ে রাখো, শেষে আমি আবার তোমাদের জিজ্ঞেস করবো অথবা সামারি নেব। সার্ভে মেথড, সার্ভে শুধু স্ট্যাটিস্টিশিয়ানরাই করতে পারে, এই মেথড অন্যরা শিখলেও গুবলেট পাকায় ফেলবে। তোমরা স্যাম্পল সার্ভে টার্ভে ডেমোগ্রাফি এগুলো পড়ছো, তারপরে যে ডিস্ট্রিবিউশন পড়ছো, এগুলো অন্যরা বুঝবেই না, বুঝতে ওদের খেলা বের হয়ে যাবে। যেহেতু তুমি 4 বছর পড়াশোনা করে একটা ডিগ্রি নিচ্ছ, কারণ এর মধ্যেই তুমি কিন্তু আসো। পড়াশোনা মানে এই না যে আমার প্রতিদিন বই পড়তে হবে। তুমি ডিপার্টমেন্টের যে চেয়ার টেবিল বেঞ্চে যায় বসতেছো, ইটস এ লার্নিং। ওইখানে বসে বসে এটা কিন্তু অ্যাবজর্ব, কারণ এখানে একটা পরিবেশে তুমি আসো, প্রতিদিন লেখা দেখো যে পরিসংখ্যান বিভাগ, ওখানে ঢুকে একটা ক্লাসে বসো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, ওগুলাই তোমার কিন্তু সব শেখা লাগে না, অটোমেটিক অ্যাবজর্ব হয়। কিন্তু বাচ্চারা যেরকম শিখে, বাবা মাকে সব শিখাই দেয়, দেখা যায় বড়রা যা বলে ছোটরা যা বলে ওগুলো বলতে বলতে দেখা যায় সে শিখে যায়। এইরকমই তুমি ওই ডিপার্টমেন্টে 4 বছর হাঁটছো, 5 বছর হাঁটছো, হাঁটার পরে এমনি তুমি অনেক কিছু শিখে গেছো। সব ওই বইয়ে লেখা থাকবে না, সব ক্লাসেও বলবে না। তো এটা আবার বাইরের ডিপার্টমেন্টের যারা যারা স্ট্র্যাটেজি ব্যাকগ্রাউন্ড না, এরা কিন্তু আসলে তোমার মতো এত দক্ষ ভাবে বুঝবে না, বুঝবে না তা না, বুঝবে কিন্তু এত দক্ষ ভাবে বুঝবে না। এরপর আরেকজন, এই কি এই যে কোয়ালিটি কন্ট্রোল অফিসার, এটা চলে যায় কেন, সে বলল এরকম, আই ফাউন্ড দ্যাট স্ট্যাটিস্টিক্স ইউজড মোর রিজনিং অ্যান্ড লজিক স্কিল দেন দ্য ম্যাথমেটিক্স। সে ম্যাথমেটিক্স থেকে এটা ভালো বলছে, ম্যাথমেটিক্স কোর্স আই হ্যাড প্রিভিয়াসলি টেকেন, মানে সে আগে ম্যাথমেটিক্স নিছিল, তার চেয়ে স্ট্যাটিস্টিক্সটা তার কাছে ভালো মনে হয়েছে, ইউজফুল মনে হয়েছে। The more I did statistics, the more I liked the alternatives application of mathematics that it provided. তার মানে ম্যাথমেটিক্স তোমার উপরের তলায় ম্যাথমেটিক্স না ডিপার্টমেন্টের, তো ম্যাথমেটিক্স হচ্ছে
হ্যাঁ, তাই না? তো ম্যাথমেটিক্স এর চেয়ে কিন্তু স্ট্যাটিস্টিক্স ভালো, এবং ইটস ট্রু। এটা ইয়ে না, মানে এ বলছে দেখে তা না, এবং এটাই সত্যি। তো I especially liked being able to use a lot of data and a little common sense to figure out the problems. স্ট্যাটিস্টিক্সটা কিন্তু ইনফারেন্স, তোমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করো না, ইনফারেন্স 1 2 আছে না, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে, মাস্টার্সেও তো আছে। তো ইনফারেন্স মানেটা কি? এর বাংলা শব্দ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, তাই না? তুমি যে হাইপোথিসিস ধরো, হাইপোথিসিস এখনো তোমাদের জিজ্ঞেস করলে হয়তো এখন আমি বলবা যে কি রে ভাই, ভাই আবার হাইপোথিসিসের ক্লাস নিচ্ছে কেন? নো, হাইপোথিসিসের ক্লাস নিচ্ছে না। হাইপোথিসিস নিয়েই তুমি একটা সিদ্ধান্তে যাবা, ওইটাই হচ্ছে ইনফারেন্স। ওইটা কি বলে? ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স পড়ছো না? তারপরে প্রবাবিলিটি পড়ছো, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন পড়ছো, স্যাম্পলিং সার্ভে পড়ছো, এগুলো পড়ছো না? এগুলো তো ধরো পড়তেছো অনেকে, আবার অনেকে পড়ে ফেলছো, আমিও পড়ে ফেলছি। আমার যদিও কিছু মনে নাই, কিন্তু কোর্সের কয়েকটা নাম মনে আছে, এই জন্য বলে ফেললাম। তো এই যে দেখো, এগুলাই ফিল্ড। তো সে বলছে ভালো, আমিও বলতেছি ভালো। সোশ্যাল স্ট্যাটিস্টিক্স লতে, ইয়েতে, লতে ব্যবহার হয় স্ট্যাটিস্টিক্স, কনসাল্টিং এখানেও ব্যবহার হয় সোশ্যাল স্ট্যাটিস্টিক্স। উপরে হেডলাইন দেখো, সোশ্যাল স্ট্যাটিস্টিক্স। সোশ্যাল সায়েন্সে যারা পড়ে তারা স্ট্যাটিস্টিক্স খুব ভালো করে শেখে, কারণ তারা বিভিন্ন এনজিও টেনজিওতে চাকরি করে, তারা ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করে, ইন্টারন্যাশনাল এনজিও এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কিন্তু এই যে সোশ্যাল সায়েন্সের যারা আছে তারা কিন্তু বেশি চাকরি করে, এই যে জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, এইসব ডিপার্টমেন্ট দেখবা যে তুমি যাই ভাত পাইতেছো না, এরাই। এরা ভাত পাইতেছে কি জন্য? কারণ ওরা ভালো করে শিখছে ওই কাজগুলা, ঠিক আছে, এখন ওরাই ওইখানে চাকরি করে, বাট ফিল্ড কিন্তু তোমার। তো এরপরে আসলে ন্যাচারাল রিসোর্সেস, এগ্রিকালচার, এটা তো আগেও বলছি, ইকোলজি, এখানেও স্ট্যাটিস্টিক্স ব্যবহার হয়। এরপরে আরেকজন ইয়ের কথা আছে, এগুলো আর আমি পড়লাম না। তাতে হাউ ডু আই বিকাম এ স্ট্যাটিশিয়ান, তুমি কিভাবে একজন স্ট্যাটিশিয়ান হবা? মাস্টার ডিগ্রি তুমি নিয়ে ফেললা, আমিও নিচ্ছি, তুমিও নিচ্ছ, হয়তো শেষ করে ফেলবা। স্ট্যাটিশিয়ান আমাকে হইতে হবে, সেটার জন্য কি করতে হয়? হাই স্কুলে পড়তে হয়, কলেজে আবার পড়ছো, কলেজে পড়ে এখন পোস্ট গ্রাজুয়েট করতেছো, দেন তুমি ফাইনালি এই যে স্কিল, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, প্রবলেম সলভিং, এই যে এখন আসো স্কিলে, আসো এই জায়গাটায় আসো। অনার্স শেষ করলা স্ট্যাটিস্টিক্সে, তোমাকে এখন তোমার হচ্ছে কিছু স্কিল দরকার আছে। স্কিলটা কি? বিশ্বাস করো আর নাই করো, আমাদের সময় 2003 সালের কথা, 4 সালের কথা বলতেছি, আমি ফার্স্ট ইয়ারে তখন, 2004 সালে। আর এখন তো তোমাদের 2020 সাল, 4 সালে আই ওয়াজ ইন ফার্স্ট ইয়ার। তো ফার্স্ট ইয়ারে অনেকে ইউনিভার্সিটিতে এসে প্রথম কম্পিউটার ধরছে তখন, এরকম জানি না তোমাদের এরকম হওয়ার কথা না, বাট আমাদের সময় এরকম ছিল। অনেকে এসে তখনই কম্পিউটার ফার্স্ট সে ধরছে। সো ওইখানে এমএস ওয়ার্ড, এমএস অফিস, তারপরে ওই যে কি জানি বলে, এক্সেল, এক্সেস, তারপরে প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তারপরে ধরো ওই এসপিএসএস, তারপরে তোমার ওই যে আর প্রোগ্রামিং, পাইথন, তারপরে কি বলে ওই স্ট্যাটা, এই যে বিভিন্ন ধরনের যে প্রোগ্রামিং লার্নিং এগুলা আছে, ইভেন একটা মেইল করতে পারে নাই তখন, এরকম অবস্থা আমাদের ছিল। ক্যান ইউ বিলিভ দ্যাট, যে তখন আমরা মেইলও করতে পারতাম না ওই সময়, 2004 সালের কথা বলতেছি। তো এখন কিন্তু আবার সিচুয়েশন ডিফারেন্ট, কারণ এখন স্মার্টফোন। ইভেন আরো মজার বিষয় হচ্ছে, তখন আমি যখন ইউনিভার্সিটি গেছি 2004 সালে, মোবাইল ফোন কে কে নিয়ে গেছে সেটাও আমার মনে আছে, যে প্রথম মোবাইল ফোন কারা কারা আমরা নিয়ে গেছিলাম। এর বেশি দিন আগের কথা না কিন্তু, আর এখন তো সবার হাতেই মোবাইল ফোন। মোবাইল ফোন কি, সবার হাতে স্মার্টফোনই আছে, আর দু একজন ছাড়া হয়তো সবারই আছে। তখন একটা মোবাইল ফোন আমরা নিয়ে, তার মানে এই যে দেখো স্কিল, তোমাকে এই যে আমি যতগুলো কথা বললাম, অ্যানালাইসিস, তারপরে স্ট্যাটিস্টিক্যাল, এই যে যতগুলো টুলস বললাম, এর পাশাপাশি তোমাকে দুইটা জিনিস স্কিল হইতে হবে, সেটা হচ্ছে ভার্বাল এবং রিটেন। ভার্বাল এবং রিটেন, এটা যদি হয়, দেন তুমি হয়তো তারপরে যে এখানে বসে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে যেটা আমি বলছি, এইগুলা সব যখন তুমি শিখবা, দেন ইউ উইল বি এ স্ট্যাটিশিয়ান, প্রপার, মানে একদম পুরো পিওর স্ট্যাটিশিয়ান হবা। এখন দেখো যে পিওর রিসার্চ করে এটা দিয়ে, যে অপরচুনিটিস, তারপরে ইন্টারডিসিপ্লিনারি টিম অ্যাডভান্টেজ, তারপরে এডুকেশন, এইগুলা চ্যালেঞ্জিং দ্য ফিল্ড, এইটা মোটামুটি দেখা যায় যে স্ট্যাটিস্টিক্স যদি পড়াশোনা করো, এই বিষয়গুলো তোমরা শিখতে পারবে। প্লিজ একটু আনমিউট করো, তোমাদের সাথে হয়তো একটু এই স্লাইড নিয়ে দুইটা কথা বলবো, এরপরে আমি পরের ইস্যুতে চলে যাব। এখন স্লাইডটা কেন দেখাইলাম? স্লাইডটা দেখানোর মূল কারণ হচ্ছে,
কিছু একটা না দেখাইলে তোমরা বলবা যে ভাই খালি গল্পই করে গেল, কিছুই দেখাইলো না। এই জন্য দেখাইলাম। তো দেখাইলাম এই কারণে যে তোমার ইন্টারন্যাশনালি স্ট্যাটিস্টিক্স এর যে ফিল্ড আছে কতগুলা বিভিন্ন মাল্টি ডাইমেনশনাল, ইটস আ ফিল্ড অফ স্ট্যাটিস্টিক্স। এখন জানবা যে না, আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গেলেই আমি কিন্তু এই ফিল্ড গুলা আমি, বাংলাদেশ তো আসছি, তুমি বাংলাদেশ নিয়ে আগে চিন্তা করো, এরপরে বাইরে, আগে বাংলাদেশে সেটেল হও, দেন ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আউটসাইড। তো এখানে যদি তুমি থাকো, তুমি এতগুলা ফিল্ড তুমি স্ট্যাটিস্টিক্সে পাচ্ছ, এবং তোমাকে স্ট্যাটিস্টিয়ান আগে হইতে হবে, দেন তুমি স্ট্যাটিস্টিক্সের ফিল্ডে চাকরি করবা। একটু ভালো রেজাল্ট করে প্রথম 1 থেকে 5-এর মধ্যে আছে, বা 6, 7, 8 এরকম যদি থাকে, তারা সবাই দেখা যাবে ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, তারা টিচার হয়ে যাচ্ছে। ও আর এর বাইরে আর চিন্তা করে না, দেখা যায় যে সে টিচার হয়েছে। আর বাকি যারা ওই আউট অফ দ্যাট, তারা হয়তো দেখা যায় স্ট্যাটিস্টিক্স এর ফিল্ডে তারা আর না গিয়ে এই যে এই যে বললা যে স্ট্যাটিস্টিক্স, আমি এতক্ষণ যে আলোচনা করলাম এই ফিল্ডে কেউই চাকরি করে না। এখন তাহলে আমরা বললাম যে ভাই তাহলে এইগুলা দেখাইলেন কেন? তোমার একটু বোঝার জন্য যে স্ট্যাটিস্টিক্স এর একটা হিউজ ফিল আছে। এর মানে হচ্ছে তোমাকে, এটা বলার মূল উদ্দেশ্য যে তোমাকে হচ্ছে প্রথমে একটা গোল সেট করতে হবে, যে আমি আসলে কোন দিকে হাঁটবো, স্ট্যাটিস্টিক্স এর ফিল্ডে হাঁটবো, আর আমি কি স্ট্যাটিস্টিক্স এর নাকি এর বাইরে যাব, একটা গোল ঠিক করতে হবে না তোমাকে? এখন আমি আহ ব- আহ, দেখো, তাহলে আমরা যদি গোল আমাদের যদি সেট করতে হয়, গোলটা আসলে আমাদের কেমন হওয়া উচিত? তুমি ওই যে চাকরি যে করবা, মানে তোমার এখন থেকে একটা ছোটখাটো, তবে আমি যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে, নট টু বি টু মাচ সিরিয়াস অ্যাবাউট দ্য জব, আগেই বলে দিচ্ছি, যারা ফোর্থ ইয়ার বা মাস্টার্সে যারা আছো তাদেরকে হয়তো বলবো যে তোমরা একটু একটু করে সিরিয়াস হও। আর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যারা আছো তারা একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস থাকো। কারণ তুমি যদি ভালো সিজিপিএ যদি না করতে পারো, তুমি তো অ্যাপ্লাই করতে পারবো না অনেক জায়গায়। কারণ সিজিপিএটা হচ্ছে তোমার ফার্স্ট মার্কিং যে কোনো চাকরির ক্ষেত্রে। মার্কিং হচ্ছে এই কারণে, যখন তুমি অ্যাপ্লাই, যেমন আমার টার্গেট ছিল, প্রথম যে আমার টার্গেট ছিল, আমি আমারটা বলে গেলে, আমার টার্গেট ছিল যে আমার সিজিপিএটা যেন এমন থাকে আমি বাংলাদেশের যে কোনো জবে যেন আমি অ্যাপ্লাই করতে পারি। এটা কিন্তু আমার একটা টার্গেট ছিল, এবং এই জন্যই আমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের রেজাল্টটা ভালো হয়েছে। মানে এটা আমার পার্সোনাল ড্রিমটা বলে ফেললাম। তখন আমার ইয়ে ছিল, কিরে আমার রেজাল্ট ফার্স্ট ইয়ারে এত খারাপ, আমি তো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো না, চাকরি পাওয়া তো দূরের কথা, অ্যাপ্লাই করতে পারবো না। তো এই জন্য আমার ফার্স্ট টার্গেট ছিল যে উইদাউট 3.25 কোথাও তো অ্যাপ্লাই করা যায় না, ভালো কোথাও, মানে ভালো ভালো জায়গাগুলো দেখবে যে 3.25 এর নিচে অ্যাপ্লাই করা যায় না। আর 3.5 হলে তো ফার বেটার, খুবই ভালো। আর 3.7, 8, 9 ওগুলা ধরো যারা পাবে তো পাইলোই, আর না পাইলেও সমস্যা নেই, বাট এই অ্যাপ্লাই করার মতো একটা অবস্থা থাকতে হবে। তো আমি আমার ওই ড্রিমে আমি আগাইলাম যে আমাকে ফোর্থ ইয়ারের মধ্যে এই চাকরিতে অ্যাপ্লাই করার মতো একটা গোল নিয়ে আগাইতে হবে। আমি কিন্তু আল্লাহর মধ্যে সেটা পারছি। এরপরে আমার স্বপ্ন হয়েছে যে আমি যখন ফোর্থ ইয়ার শেষ করে ফেললাম, তখন আমার স্বপ্ন তৈরি হয়েছে যে না, আমি এবার একটা ভালো চাকরিতে যাব। দেন আমি কিন্তু নতুন গোল সেট করছি। এটা কিন্তু সবাই বইলা বেড়াই নাই যে এই আমি কিন্তু আজকে দিয়ে চাকরি পড়া শুরু করবো, এটা কিন্তু, এটা তো আর বলার কিছু নাই। এই আমার কিন্তু আজকে এর আগে আমি 3 পাইছিলাম, এখন আমার 3.5 পাইতে হবে, এগুলা বললে গো যে এটা তো পাগল। বলতেও পারে যে এগুলা খালি চাকরির কথা বললে আর ইয়ে, এটা আমার নিজের মনের মধ্যে রাখছি। আজকে তোমাদের বলতেছি, বাট এটা আমার, মানে আমারটা বুঝাচ্ছে এই কারণে যে এটা আমার মনের মধ্যে ছিল যে আমি হয়তো এইভাবে আগাবো, নিজেকে অ্যাপ্রোচ করবো। এনিওয়ে, আমাদের এই ভিডিও দেখা শেষ, ফিল্ড অফ স্ট্যাটিস্টিক্স দেখা শেষ, আমরা নেক্সট পয়েন্টে চলে যাই, জব মার্কেট। এটা হচ্ছে টিচার হতে হলে ফার্স্ট কোয়ালিফিকেশন, ইউ হ্যাভ টু আর্ন এ মানে হাই কি জানি স্কেল সিজিপিএ। এটা হচ্ছে তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া। দেন আদার্স যেগুলো, এগুলার আমি হয়তো বলবো না, তোমাকে দক্ষ হইতে হবে, এই হইতে হবে, সেই হইতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এগুলো বাকিটা তুমি নিজের মতো, তোমরা এখন সবাই ম্যাচিউর এনাফ। আমি আর ডোন্ট, আই এম গোয়িং নট, মানে আই এম নট এক্সপ্লেইন এনিমোর। এরপরে আসো বাংলাদেশ ব্যাংক, আসো বাংলাদেশ ব্যাংকের প্রিপারেশনটা কিভাবে নিবা একটু লেখো। বাংলাদেশ ব্যাংকের প্রিপারেশন কিভাবে নেওয়া যায়? তার মানে বাংলাদেশ ব্যাংকের যদি তুমি, ওই যে আমি আমি 3টা পয়েন্ট বলছি, এক হচ্ছে ইংলিশে তোমার ভালো স্কিল হইতে হবে, ইংলিশের সিনোনিম, অ্যান্টোনিম যাই বলো, সেন্টেন্স রাইটিং, স্পিকিং হলেও, স্পিকিং থাকলে তুমি রাইটিং এও তুমি ভালো করতে পারবা, এটা থাকতে হবে। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিস এগুলো ভালো জানতে হবে, ম্যাথমেটিক্যাল যে অ্যাবিলিটিস আছে এটা ভালো জানতে হবে। এই আমি 3টা স্কিলের কথা বললাম বাংলাদেশ ব্যাংকে। আর বাকিটা তুমি যেটা করবা,
সবসময় যে কোনো ডিপার্টমেন্টে যদি পরীক্ষা দিতে যাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো তারা এসে তোমাকে দিবে না, অবশ্যই একটা বই কিনতে হবে। তো একটা বই কিনতে হবে, বইয়ের নাম আমি বলতেছি না, বাট বাংলাদেশ ব্যাংক রিলেটেড ভালো বই আছে মার্কেটে, যারা এক দুজন চাকরি করে তাদের সাথে আমরা পরবর্তীতে কানেক্ট করবো, আমি আর ওই ডিটেলস যাচ্ছি না। এবার আসো বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস। তো এইখানে এখন বিসিএস পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে নিবা একটু লিখে রাখো, যে কয়টা বিষয় পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে নিবা একটু লিখে রাখো, যে কয়টা বিষয়ে তোমার স্কিল হইতে হবে। ইন্টার পাস করলে বিসিএস অফিসার হওয়া যায় না, এটা বলে দিলাম আগে, নাহলে তাহলে তোমার আর ইউনিভার্সিটি পড়তে কেউ বলতো না। অনেকে বলে, এই জন্য বললাম, মানে আই এম নট মিনিং যে এটা একটা ছোট করা বা বড় করা, বাট অনেকে বলে যে আরে এগুলা তো আমাদের বইয়ে লেখা ছিল না, এগুলা তো স্কুল কলেজের পড়া। ফার্স্ট হচ্ছে তোমাকে বাংলা, বাংলা সেকেন্ড হচ্ছে তোমার ইংরেজি, লেখো জাস্ট বাংলা ইংরেজি, তারপরে তোমার গণিত, তারপর হচ্ছে তোমার সাধারণ জ্ঞান 4, এরপরে হচ্ছে তোমার কিছু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এখন তুমি বাংলা, ইংরেজি, তারপরে গণিত, তারপরে সাধারণ জ্ঞান, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এই যে 5 রকমের বিষয় যে আমি বললাম, কোনোটা কি স্ট্যাটিস্টিক্সে আছে? মানে এখন যেগুলো করতেছো নাই, তাহলে তুমি বলতেছো যে আমি তো পরিসংখ্যান পড়ে কি চাকরি করব? এগুলা তো আমাদের টিচাররা পড়াইতেছে না, এগুলো নিজের পড়তে হবে রে ভাই, এগুলা কেউ পড়াবে না, এগুলো নিজের পড়তে হবে। এখন আমার বিষয়টা আমি একটু পরে বলবো, আমি কিভাবে এটা প্রিপারেশন নিছি, এই জন্য আমি জাস্ট তুমি এই পয়েন্টটা ধরে রাখো, আমি একটু পরে ওইটাই যাব। ব্যাংক, অল ব্যাংক, ব্যাংকের প্রিপারেশন কিভাবে নেবা, কি কি পড়তে হবে? তাহলে ব্যাংক গাইড গেল, এমবিএ, এর গাইড কিনবা তোমরা প্লিজ। আমার স্বপ্ন ছিল যে আমি আইবিএ তে ভর্তি হবো, মাঝখানে আমি সেই গোল সেট করছি, দেখো মানে পাগলা কিরকম ছিলাম। তখন আমার হঠাৎ করে মনে হলো যে আরে সবাই এমবিএ করে, আমার তো আইবিএ তে ভর্তি হতে হবে। আইবিএ তে দেখলাম ইটস টু টাফ, এবং এটা খুব সবাই হয়তো পারে না, আমাদের হয়তো 1-2 জন হয়তো করছেও, বাট আমি হয়তো পারি নাই বা এটা। বাট আইবিএ যদি প্রিপারেশন নাও, যত ব্যাংকের ওই যে প্রিপারেশন আছে হয়ে যাবে। আইবিএ মানে ওই যে ঢাকা ইউনিভার্সিটি যে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ওই রিলেটেড, আমি নর্থ সাউথেও গেছি, আমি ব্র্যাকেও গেছি, আমি ইস্ট ওয়েস্টেও গেছি, যাইনি এমন কোনো জায়গা নাই। এগুলো একটু লিখে রাখো, যে মানে কেন তোমার, কারণ তুমি হচ্ছিল যে তখন তোমার অ্যাবিলিটিটা গ্রো করে। আমার সবকিছুরই একটা একটা করে বই ছিল ছোট্ট, আমার এমবিএ গাইড ছিল, মেন্টরস এর গাইড ছিল, সাইফোর্স এর গাইড ছিল, তারপরে ব্যাংকের রিক্রুটমেন্টের গাইড, এটাও আমি রাখছিলাম। এখন বললো ভাই এগুলো পড়ছেন নাকি? আমি পড়তাম না রে ভাই, কিন্তু আমি আমার সামনে আছে, আমি দেখতাম, দেখলেও তো ভালো লাগতো যে এগুলো আমার সামনে আছে। তো তুমি সময় সময় একটু কিনে এগুলো রাখবা, মাঝে মধ্যে এগুলোর প্রশ্ন টশ্ন উল্টাবা, মানে তোমার ভালোর জন্য বলতেছি এটা। আমার এখন উল্টায় লাভ নেই, বাট আমি তখন উল্টাইছিলাম। এরপরে দেখো MP3, আবার ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রতি মাসে আমি একটা করে বই কিনতাম, মানে যখন থেকে মনে হলো যে না আমার একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়া দরকার। এখন তুমি বলো যে ভাই আপনি কি পুরা সব শেষ করে ফেলছেন? না, আমি মোটামুটি হয়তো একটা বই থেকে হয়তো 5টা নলেজ পাইছি, বা 5টা আমি পাইছি। বই তো 30 পাতা 40 পাতা থাকে, এত পড়ার সময় আছে নাকি? বাট ওইখান থেকে ইম্পর্টেন্ট একটা দুইটা তথ্য যদি মাথায় ঢুকে, ওইটা দেখবা যে যখন তুমি চাকরিতে গেছো, হয়তো দেখা যাবে যে 5টার থেকে একটা হয়তো চলেও আসতে পারে, পারে না? আবার 5টা পড়ছো একটাও আসে নাই, হইতে পারে, বাট তোমার তো নলেজ হইলো, একটু গ্যাদারিং হইলো। এরপরে আমি আইএলটিএস এরও প্রিপারেশন নিচ্ছি। এখন বলো ভাই আপনি করেন নাই কি? আমি ওইটাও নিচ্ছি, আইএলটিএস এরও টুকটাক প্রিপারেশন নিচ্ছি। নিচে এই কারণে, যখন দেখলাম যে আমার ইংলিশ রাইটিং এবং হচ্ছে তোমার স্পিকিং আমার বাড়ানো দরকার, তো তখন আমি ওইটাও একটু টুকটাক করে, এখন তুমি একসাথে সব করতে পারবে না রে ভাই, কিন্তু মোটামুটি সবকিছু একটা টাচে থাকবে। এরপরে ওই যে যেটা তুমি গোল সেট করবা, সেই গোলটাই তুমি ফিক্সড হয়ে যাবা। এখন আমি যতগুলো বলছি সব যদি ইয়ে করে হাত দিতে যাও, দেখবা যে তুমি ছেঁড়াবেড়া হয়ে গেছো। তোমাকে আমি ছেঁড়াবেড়া করতেছি না, বাট তুমি একদম স্পেসিফিক একটা পয়েন্টে থাকবা, যে আমি এই বইগুলো আমার থাকবে, আমি মোটামুটি সবগুলা কিন্তু রিলেটেড, কাছাকাছি। তোমার অঙ্কে ভালো হইতে হবে, ইংলিশে ভালো হইতে হবে, বাংলায় ভালো হইতে হবে, সাধারণ জ্ঞানে ভালো হইতে হবে, অ্যানালিটিক্যালে ভালো হইতে হবে। আর ইংলিশ স্পিকিং প্লাস রাইটিং, স্পিকিং বলতেছি এমনি, রাইটিং ভালো হলে স্পিকিং ভালো হয়ে যায়, বা স্পিকিং ভালো হলে রাইটিং একটু ভালো হয়ে যায়, এই জন্য আমি ওইটা বলতেছি।
আর একটা ভালো সিভি করবা। পয়েন্ট গুলো লিখে নাও একটু, এগুলাই তোমার মূল টাস্ক। এরপরে দেখো, এরপরে আসো হাউ টু অ্যাপ্লাই। এই হলো প্রিপারেশন রিলেটেড বইপত্র, এগুলোর কথা বললাম। এখন তুমি একটা পয়েন্ট লেখো যে কিভাবে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই কিভাবে করবা? অ্যাপ্লাই কি তোমার বাসায় এসে বলবে যে মামা ওই ওই দোকানে চাকরি পাওয়া যায়, আপনি অ্যাপ্লাই করেন, এরকম বলবে কেউ? কেউ বলবে? কারো ঠেকা পড়ছে? কারোই ঠেকা পড়ে নেই রে ভাই, চাকরি নিজেরই জোগাড় করতে হবে। আমি চাকরি কিভাবে অ্যাপ্লাই করছি শোনো। এবার তুমি কিছু অনলাইনের নাম লিখে রাখো, যেমন বিডি জবস, অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই। এখন যে পয়েন্টটা এটা হচ্ছে অ্যাপ্লাই, বিডি জবস, প্রথম আলো জবস, অনলাইন জবস, এরকম করে সার্চ দিবা। এখন তো ইন্টারনেটের যুগ, তখন ওইটাই ছিল, সার্চ দিবা, সার্চ দিলে দেখবা ওখানে চাকরির অভাব নাই। তুমি খালি খুঁজবা, ওই গ্যাপে গ্যাপে খুঁজবা, ডেইলি তো আর খোঁজার দরকার নেই, গ্যাপে গ্যাপে খুঁজবা, তোমার সাথে যেটা ম্যাচ হয় একটা অ্যাপ্লাই করবা। তারপরে হচ্ছে একটা নিউজ পেপার যদি পারো যেটার মধ্যে সার্কুলার টার্কুলার বেশি আসে, একটা রাখতে পারো। এটা রাখে অনেকে, আমিও রাখছিলাম, পরে দেখি যে খরচ বেশি। তখন আমি কি করলাম, দৌড়, প্রতিদিনের এই পেপার উল্টায় উল্টায় চাকরির খবর দেখতে দেখতে আমি যাই, প্রতি সপ্তাহে একটা 5 টাকা চাকরির খবর আছে, ওর মধ্যে সব চাকরি পাওয়া যায়। তো ওইটা কিন্তু আমার অনলাইনে দেখতাম। তো আল্লাহর মতে ওই ওগুলার মধ্যে সার্কুলার আমি পেয়ে গেছি। আরেকটা কাজ করবা, এটা একটু খুব মোটা করে লিখে রাখো কাগজে, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই সময়ে। সেটা হচ্ছে ভালো একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করো। 5 জন 6 জন সর্বোচ্চ, এর বেশি দরকার নেই। 4 জন হতে পারে, 4 থেকে 6। ছেলে মেয়ে কম্বাইন্ড হইতে পারে, অথবা ছেলে ছেলে মেয়ে মেয়ে, যেটা তোমাদের উইশ। এটা আমার পরামর্শের কিছু নেই, বাট এরকম একটা সার্কেল তৈরি করো, একটা গ্রুপ তৈরি করে ফেলো। এই গ্রুপের কাজই হবে যে যেটা জানবে ওই গ্রুপে শেয়ার করা। আমি তো সব জানি না, হয়তো তোমার ওই বান্ধবী বা ওই বন্ধু, সে হয়তো জানে যে ওই চাকরি সার্কুলার দিছে। অনেকে আবার বলতেও চায় না, কেন চায় না? কারণ ও যদি, আমি যদি বলে ফেলি তাহলে তো ও তো অ্যাপ্লাই করবে, ও তো আমার চেয়ে একটু ভালো, তাহলে ও চাকরিটা পেয়ে যাবে, আমি পাইলাম না। এরকম কিন্তু আছে। কিন্তু তোমরা এই 6 জনে বা এই 4 জনে একটা কাজ করবা, যে তোমরা এই 4 জন বা 6 জনে একটা কাজ করবা, সেটা হচ্ছে উম নিঃস্বার্থ ভাবে একটু কাজ করবা। যে তোমরা নিজেরা আগে পণ করে নিবা যে আমি বাংলা যা জানি সব শেয়ার করব, ও ইংলিশ যা জানে সব শেয়ার করবে, ও অঙ্ক যা জানে সব শেয়ার করবে, ও ব্যাংকের ওই বইয়ের সম্পর্কে যা জানে সব শেয়ার করবে। আর চাকরির সার্কুলার কোথায় কোথায় হয় সেগুলা যেন ও শেয়ার করে। কারণ চাকরি সার্কুলার একটা বড় ইস্যু কিন্তু। কারণ তুমি প্রিপারেশন নিচ্ছ, সার্কুলার ওই দিক দিয়ে চলে যাচ্ছে, তোমার কোনো খবর নাই, খালি পড়তেছো, বাসায় অ্যাপ্লাই আর করতে পারতেছো না। এরকম হয় কিন্তু অনেকের, দেখবা এই কিছুদিন পরেই দেখবা। তো ওই 5 থেকে 6 জনে, 4 থেকে 6, এর বেশি দরকার নাই। অধিক সন্ন্যাসীতে আবার গাজর নষ্ট, বেশি নিয়ে দিলে দেখবা পড়া হবে না, খালি গল্পই করো অবশ্য। তো ওই জন্য এরকম একটা গ্রুপ করবা ছোট। আর যদি আরো সবচেয়ে ছোট করতে চাও, 3, 3, 4, 5 এর মধ্যে, বা 6 ম্যাক্স, বেশি হলে 6, এরকম একটা গ্রুপ করে নাও। এটা খুবই কাজে দিবে। আমি আমার এক ফ্রেন্ডের সাথে আমি নিয়মিত কনসাল্ট করতাম, এবং আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই, ওই ফ্রেন্ডের কারণে আমি, ধরো আহ, সে ধরো সে আছে এখন 33তম বিসিএস এ পুলিশে। মজার বিষয় হচ্ছে আমরা 2 জন কনসাল্ট করে পড়াশোনা করতাম। আহ, ও হচ্ছে, আমি অ্যাডমিনিস্ট্রেশনে 30তম বিসিএস এ পেয়ে গেলাম, ও পাইছে 30তম বিসিএস এ, ও ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স এ পড়ছে। ও পাইছে হচ্ছে তোমার এডুকেশন ক্যাডার। এখন ও তো শিক্ষক হবে না, এদের দুস্থ। তোর তো কপাল ভালো, তুই তো অ্যাডমিনিস্ট্রেশনে হয়ে গেলি, আর আমি তো পাইলাম শিক্ষা ক্যাডার। আর বললাম, সমস্যা কি তুই? বললো যে না, এটা হয় না। পরে সে আবার পরীক্ষা দিছে, পরের বার পরের বার পরীক্ষা দিয়ে 31 বিসিএস, হয় নাই। 32 তো হয়নি, 32 স্পেশাল ব্যাচ ছিল শুধু ডাক্তারের জন্য। পরে 33-এ সে আবার পরীক্ষা দিছে, পরীক্ষা দিয়ে সে পুলিশে ঢুকছে এখন, সিনিয়র এসপি হিসেবে আছে ঢাকায়, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তাহলে দেখো, আমি আবার
ও সহ আমরা আমরা আরো 2-3 জনের একটা গ্রুপ ছিল, তারা আমরা শেয়ারিং করতাম যে কি পড়তে হবে, কোনটা দেখতে হবে। একার মাথায় সবকিছু ঢুকবে না। তো যখন তুমি শেয়ারিং এ যাবা, 5 জনের নলেজ যদি শেয়ার করে পড়ো, আই থিংক ইট উইল হেল্প ইউ। অনেক সময় তুমি শেয়ার বসে থাকো, বসে যদি 5টা কথা বলো তো ওর 5টা কথা শোনো, এমনি পড়া হয়ে যায়। তাইলে এরকম একটা গ্রুপ করবা, এটা দিস ইজ ম্যান্ডেটরি যদি পারো, এবং ভালো ভালো ছেলে মেয়েদের যার যার খুব কাছের, যারা মানে তোমাকে হেল্প করবে। তাহলে চাকরি কিভাবে অ্যাপ্লাই করবো আমি কিন্তু বলে ফেললাম। অনলাইন দেখবা, আমি অনলাইনে অ্যাপ্লাই করে আমি কি করতাম জানো? আমি যেটা করতাম, অনলাইনে ধরো আমার ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ হয়, আমি কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করছি, তাকে হোক আর না হোক দরকার নাই, আমি কি করতাম যে একটা ইন্টারভিউ ফেস করে আসছি, হয়েছে এরকম। তাইলে মোটামুটি এগুলাই। এরপরে আমি আরেকটা কাজ করছি, এটা একটু লিখতে পারো যদি কেউ পারো। আমি কি করছি, আমি করছি কি, আমি টিউশনি করতাম। কেউ কেউ টিউশনি করে এখানে? করে, অনেকে করে। করে, হ্যাঁ, গুড, অলমোস্ট ভেরি সবাই গুড। করে। ছেলেরাও করে, মেয়েরাও করে। আহ, করে, আমি আমাদের পাইছি, আমাদের সময় করতো, আমিও করতাম। আমি টিউশনি করার জন্য ঢাকায় যেতাম, 1 টাকার বাস ধরে আবার 1 টাকার বাসে ফিরে আসতাম। ধরো ক্লাস শেষ করে 3টা বা 2:30 বা 2টা বাস আছে না, ওগুলা ধরে যেতাম, আবার টিউশনি ফিউশনি করে রাত 7টা 8টা যে বাস আছে ওইটা করে চলে আসতাম। খুব টাফ, কিন্তু এত সহজ না বিষয়গুলো। তো কষ্ট হয়, আমারও কষ্ট হইতো, আমি স্টুডেন্টের বাসায় যায় ঘুমায় পড়ছি, এরকম ঘটনা আছে। গেছি মানে ঘুম পাইছে। এখন সে বলতেছে যে কেউ বলতো স্যার, কেউ বলতো ভাইয়া, বলে ভাইয়া ঘুমাচ্ছেন কেন? আমি তারপরে আবার একটু ওয়াশরুমে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে আসতাম, এরকম দিন গেছে, যাই নাই যে তা না। তবে আমি 4th ইয়ার মাস্টার্স এই টাইমে আমি কি করছি সেটা একটু শোনো। ওই সময় আমি একটু খুব চ্যালেঞ্জিং সিচুয়েশনে ছিলাম। ওই টাইমে ছিলাম এরকম, আমি একাধারে ক্যাডেট কোচিং করাইতাম বাচ্চাদের। তোমরা গুরুগৃহ ক্যাডেট কোচিং এর নাম শুনছো না? ক্যাডেট কোচিং, জি জি হ্যাঁ আচ্ছা, জি জি। ক্যাডেট কোচিং। আমি যেহেতু ক্যাডেট কলেজে পড়াশোনা করছি, আমি ক্যাডেট কোচিং এ কি করায়, ওইখানে বাংলা পড়ায়, ওইখানে ইংরেজি পড়ায়, ওইখানে সাধারণ জ্ঞান পড়ায়। তা আমার তো বিসিএস পরীক্ষার প্রিপারেশন হয়েই যাচ্ছে, হচ্ছে না? ওদের পড়াইতে যে আমার নিজের পয়সাও ইনকাম হচ্ছে, আবার ওদের ইয়া কি আমি নিজেও শিখতেছি। এরপরে আমি ম্যাপস এর নাম শুনছো না তোমরা? ম্যাপস কোচিং সেন্টার, ম্যাপসে আমি জি ক্লাস জি নিতাম। জি। এরপরে তোমরা চারুপাটে আমি যাই নাই, চারুপাটে আমার যাওয়ার কথা ছিল। চারুপাটের নাম শুনছো না তোমরা? একটা কোচিং সেন্টার ঢাকায়, চারুপাট, শুনো নাই? আচ্ছা, চারুপাট খুব ভালো কোচিং সেন্টার। এরপরে ধরো ছিল সেন্ট মার্টিন নামে আমাদের লোকাল একটা ছিল, যেখানে আমি ইংরেজি পড়াইতাম। আমি একাধারে দেখো, আমার স্কিলের জন্য ট্রুলি বলি, আমি কিন্তু ইংরেজি ভালো পারি না, বাট আমার স্কিলের জন্য আমি ইংরেজিতে কোচিং ক্লাস করাইছি, সেটা হচ্ছে, এবং ভালো রেসপন্স পাইছি। ওইখানে আমি আহ ইংরেজিতে কোচিং করাইতাম, ইংলিশে। তারপরে তোমার ক্যারেট কোচিং এ পড়াইতাম। এরপরে তোমার ম্যাথসে আমি ম্যাথ করাইতাম। তারপরে আমি স্টুডেন্ট পড়াইতাম। তো এটা পরে আমার 2টা লাভ হয়েছে। এক হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল বেনিফিট হয়েছে কিছু, আমার টাকা পয়সা হয়েছে, আমি নিজেরটা নিজে খরচ চালাইছি। 2 নম্বর বেনিফিট হয়েছে, এটা তোমরা করতে পারো আমি বলতেছি, এবং এটা হচ্ছে তোমাদের জন্য অনেক উপকার দিবে। কি যে উপকার দিবে সেটা আমি তো নিজের বাস্তব প্রমাণ। এরপরে যেটা হয়েছে, আমার অঙ্ক, সাধারণ জ্ঞান, আমার আহ ওই কি জানি বলে ইংরেজি, আমার কিন্তু কোনো ইয়েতে আমার পড়া লাগে নাই। কারণটা হচ্ছে একই, আমি ওই যে ম্যাথসে ক্লাস করাইছি স্টুডেন্টদের, আমি ইংলিশের কোচিং করাইছি, আমি হচ্ছে ওই কি জানি বলে ক্যারেট কোচিং এগুলো করাইছি। এতে আমার সুবিধা হয়েছে কি যে আরে যাই আসে আমি তো পারি। কারণ বাচ্চাদের আমি শিখাচ্ছি বা ছেলে মেয়েদের আমি শিখাচ্ছি, 9-10, আমি 9-10 ইন্টার কলেজ এগুলো সবাইকেই পড়াইতাম তখন। এক মানে সিলেক্টিভ কিছু কিছু জায়গায় আমি পড়াইতাম। এতে আমার সুবিধা হয়েছে, আমার ওইটা প্রিপারেশন হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এটা যদি পারো কেউ, এই স্কিলটা নাও, এটা তোমাদের খুব কাজে দিবে। ওদের পড়াইলে দেখবে যে তোমারই শিখা হয়ে গেছে। এরপরে যেটা, স্মল গ্রুপের কথা আমি বলে ফেলছি, আরেকটা কাজ আছে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পাইতে হলে তোমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক বিল্ডিং। ধরো তোমার মাল্টি ন্যাশনালে অনেকে কাজ করে, খেয়াল করে দেখবে সব জায়গায় কিন্তু সার্কুলার হয় না, হয় সার্কুলার, সব জায়গায় হয় না। তখন কি করতে হয়? তখন হচ্ছিল ওই যে তুমি নেটওয়ার্ক, হয়তো তোমার
আত্মীয় স্বজনের মধ্যে ভালো ভালো অনেক জায়গায় আছে, অথবা বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ আছে, অনেকে ভালো জায়গায় আছে, অথবা অনেক বড় ভাইয়া বা সিনিয়র আপুদের সাথে যোগাযোগ আছে, তারা ভালো ভালো জায়গায় আছে। রিসার্চ ফার্মে আজ পর্যন্ত দেখছো যে ইয়ে হয় কি জানি, সার্কুলার হয় খুব কম। মাল্টিনেশনাল কোম্পানিতে আমি যেই যেই জায়গায় গেছি, সার্কুলার যে হয়েছে আমি খুব কম দেখছি। দেখা গেছে কি একটা ইন্টারলিঙ্কিং আছে, যাদের লিঙ্কিং হাবটা ভালো, এটাকে বলে হচ্ছে হলো যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। তুমি এখন থেকে ফোর্থ ইয়ারে উঠলে হয়তো একটু তুমি এই নেটওয়ার্কিংটা তৈরি করতে পারো। করলে সুবিধা হবে কি, হয়তো তুমি বলতে পারো যে ভাই আপনার ওইখানে যদি, বা আঙ্কেল আপনার ওইখানে যদি সার্কুলার হয় বা কিছু হয়, আমাকে একটু অপরচুনিটিটা জানায়েন। সিভির কথা আমি বলছি, ভালো সিভি তৈরি করবা, কমিউনিকেশন এই লেখো, ভালো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন তৈরি করতে হবে, ভালো সিভি তৈরি করতে হবে, ভালো একটা স্মল গ্রুপ তৈরি করতে হবে, পড়াশোনার গ্রুপ, গল্প করার গ্রুপ না, ফেসবুক চ্যাট গ্রুপ না, আর ওই পড়াশোনার গ্রুপ যেটার মধ্যে তোমরা একটু পড়াশোনা, গল্পও করবা, একটু পড়াশোনা করবা। নিজের স্কিল বিল্ড আপ করার জন্য তুমি যদি টিউশনি বা ইয়ে করো, কাজে দিবে। ওই যে কি, বিভিন্ন জায়গায় ক্লাস ক্লাস নাও, বই কিনে রেখে দাও না। তোমার বই কিনলে কেউ ফকির হয় না, এটা তো বলছে। আমি বললাম না, আমি ব্যাংকের গাইড কিনছি, আমি বিসিএস এর গাইড কিনছি, আমি এমবিএ এর গাইড কিনছি, আমি মেন্টরস এর গাইড কিনছি, আমি আইএলটিএস এর গাইড কিনছি, কিনে রেখে দিছি। এগুলো মাঝে মধ্যে দেখতাম যে কি আছে উল্টায় পাল্টায়। বাংলাদেশ ব্যাংকের গাইড কিনছি, কিনলে আমার সমস্যা আছে, এগুলো কি আমার পাও পরে না, তুমি কিনে রাখো, এগুলো দেখো না কি আছে এখানে। এরপরে তখন তুমি ডিপ স্টাডিতে যাবা হচ্ছে পরে। আমার মোটামুটি এই রিলেটেড কাভার শেষ। এখন আমি নেক্সট কাভারেজে যাব। আমি কি ফাইনালি আমি কিভাবে প্রিপারেশন নিছি এবং আমার চাকরির যে অভিজ্ঞতা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন। তো তোমার কি সারাদিন পড়তে হবে নাকি? সারাদিন তো পড়ার দরকার নাই, তুমি হয়তো 2 ঘন্টা একটা রুটিন করো। তার মানে এই যে এতক্ষণ যে ক্যারিয়ার প্ল্যান নিয়ে, ক্যারিয়ার প্ল্যানে আমি প্রথমেই শুরু করছিলাম, মনে পড়ে নাকি তোমাদের? প্রথমে শুরু করছিলাম কি, যে কি চাকরি করব, কি চাকরি করব, পেয়ে গেছো না বাই দিস টাইম? রেসপন্স করো, কি কি চাকরি করবো পাইছো নাকি? হ্যাঁ জি ভাই, আমাদের তো ইয়ে করে। হ্যাঁ পাইছো। তারপর কেমনি প্রিপারেশন নিব সেটাও তো একটু পাইছো, পাইছো কিনা? জি ভাই। একটু রেসপন্স। এরপরে তুমি জি কি, এরপরে হচ্ছিল যে আমি কিভাবে প্রিপারেশন নিব, এইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এই যদি সেট আপটা করো, এবং আমি কি করছি, আমি কি করছি সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে আমি এগুলা করছি। এখন আমি এগুলা করছি মানে এরকম না যে আমি মানে সারাদিন খালি এগুলা নিয়েই ছিলাম, নট দ্যাট। এই যে আমি যেই ভিডিওটা দেখাইলাম, আমি এরকম অর্গানাইজেডে, আমি এরকম ছোট 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 করে স্লট করে নিয়েছিলাম, নিয়ে আমি কিন্তু সেই কাজটা করছি। আমি করছি, তোমাদের পরামর্শ দিলাম। এখন তোমরা যদি করো গুড, আর না করলে সেটা তোমার পার্সোনাল ইস্যু। এখন আসো, আমি মোটামুটি সব কাভার করে ফেলছি। এখন শুধু তারপরে আমি কোশ্চেন অ্যান্সারে যাব। কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে আমি কি কি চাকরিতে ছিলাম এবং কিভাবে গেছি, এটা নিয়ে আমি 2-3 মিনিট একটু বলে ফেলি। বাই দিস টাইম বলে ফেলছি, তারপরে একটু বলে ফেলি, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি অনার্স শেষ করছি, তাহলে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। হয়তো আমারটা পছন্দ নাও হতে পারে, বাট আই থিঙ্ক কারো যদি হেল্প হয়। সেটা হচ্ছে, আমি যখন অনার্স পাস করলাম, অনার্স পাস করার পরে আমার টার্গেট ছিল কোনো না কোনো একটা কিছুতে ঢুকবো। তো এটার জন্য আমি যেটা করলাম, আমি আহ, প্রথমে আমি আমি কিন্তু বাংলা লিঙ্কেও ইন্টারভিউ দিছি, ডিএইচএল ইন্টারভিউ দিছি, আমি সিমেন্সে ইন্টারভিউ দিছি, আমি মিৎসুবিশিতে ইন্টারভিউ দিছি, আমি ওই ফাঁকে ব্যাংকেরও প্রিপারেশন, ব্যাংকের আসলে আমি ওইভাবে প্রিপারেশন নিই নাই। বিসিএস আমি প্রিপারেশন নিছি হচ্ছে ওই যে আমি বললাম যে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল ওদের সাথে। আর এরপরে আল্লাহর রহমতে আমার বাংলা লিঙ্ক এবং ডিএইচএল, যেটার কথা তোমরা জানো না। বিসিএস যখন আমি পরীক্ষা দেই 2010 সালের জানুয়ারি মাসে, 2010, আজ থেকে ঠিক 10 বছর আগে, 2010 সালের জানুয়ারি মাসে সার্কুলার দিছে। আর আমি চাকরিতে জয়েন করছি 2012 সালের জুন মাসে। তার মানে জানুয়ারির তে বিসিএস 30 বিসিএস এর সার্কুলার দিল, আর আমি জয়েন করছি 2012 সালের জুন মাসে। মাঝখানে ইন্টারভেল কত, 2.5 বছর। ক্যান ইউ ইমাজিন? 2.5 বছর বসে বসে কি তুমি ঘাস কাটবা, খালি বিসিএস এর জন্য বসে থাকবা? হ্যাঁ, একজন একটু না না রিপ্লাই দিন, এটা তো- এটা কি সম্ভব? মানে কেউ না ভাই, বলবে এটা এটা তো সম্ভবই না। তো 2.5 বছর বসে বসে কি তুমি, কোনো পসিবল না। তার মানে আমি 2010 সালের জানুয়ারিতে যেটার অ্যাপ্লাই করলাম, 2012 সালের জুন মাসে যায় আমি জয়েন করছি।
ক্যান ইউ ইমাজিন? 2.5 বছর বসে এক চাকরির জন্য আমি অপেক্ষা করতেছি। তো ভুলেও কখনো এক চাকরির জন্য কেউ বসে থাকো না প্লিজ। অনেকে বিসিএস করতে করতে ব্যাংক করতে করতে দুনিয়া সব খতম করে ফেলে, দেখা যায় যে আর কিছুই হয় না। আর হইলেও এমন একটা হয় শেষে বয়স হয়ে গেছে, চাকরির বয়স চলে যাচ্ছে, এরকম। আমি কখনো ওই যে এক নৌকায় পা দিয়ে বসে থাকা এরকম করি নাই। চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমি যেটা করছি, ধরো সব বিভিন্ন ট্র্যাকে হাঁটছি, যেটা সুইটেবল হয়েছে আমি ঢুকে গেছি, পরে আবার সুইচ করছি। এরপরে আমি কি করলাম, ওই সিমেন্সে থাকতে থাকতেই আমি আবার র্যাঙ্কসে অ্যাপ্লাই করলাম। র্যাঙ্কস একটু বেটার পজিশন ওই ইয়েতে, মিৎসুবিশিতে, সাপ্লাই চেইনে। তো দেখো আমার পোস্ট গুলা দেখো, একটা হচ্ছে ওই যে মার্কেট অ্যানালাইসিস, আর একটা হচ্ছে সাপ্লাই চেইন। খেয়াল করো ডিএইচএল ও এরকমই আরেকটা কি জানি পোস্ট ছিল, আমি ভুলে গেছি ইন দ্য টাইম, চাকরিগুলো হয়তো মনে থাকতো। তো ওইটাই ছিল সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন আমি তখন জাপানের সাথে আমার কমিউনিকেশন হইতো ওভার দ্য মেল, এবং আমাদের বাংলাদেশের যত কন্ডিশন আছে, যে মিৎসুবিশি মোটরস তো তোমরা জানো, যে গাড়ি টাড়ি এগুলা, আমার কাছে ভালোই লাগতেছে। ভালো লাগতে লাগতে মজার বিষয় হচ্ছে ওই টাইমে আমি তো ওই যে বললাম না যে আমি খালি জাস্ট অ্যাপ্লাই করতাম বসে বসে, ব্যাংকেও অ্যাপ্লাই করছিলাম। ওই ফাঁকেই দেখো ব্যাংকে অ্যাপ্লাই করছি, ব্যাংকে আমার চাকরি হয়ে গেছে সিনিয়র অফিসার হিসেবে। ও ওইখানে বসে বসে ওই সবই হচ্ছে, একটার পর একটা হচ্ছে। তো হয়ে গেল। তার মানে আমি চিন্তা করলাম যে ব্যাংকে, বাসায় আবার বলে, ওই প্রথমে আমি বুঝতে পারি নাই, তখন ভাই যখন আমি পেপারে যখন এই সরি অনলাইনে যখন রেজাল্ট দিছে, আমি আমার রেজাল্টটা খুঁজে পাই নাই। যে আমার বন্ধু বান্ধব অনেকেরই হয়েছে, আমি দেখছি আমার হয়নি। আমি আর মন খারাপ করি নাই, মন খারাপ করার কি আছে, আমার তো চাকরি একটা আছেই, আবার মন খারাপ করবো কেন। পরে যেটা হইলো, তো পরে দেখি যে ইন্টারভিউ কার্ডে আমার বাসায় কার্ড আসছে। পরে বাসায় আবার জেনে ফেলছে যে আমার ব্যাংকে হয়ে গেছে। তো এরপরে বাসার থেকে গুতাগুতি করে বললো যে তুই ব্যাংকে চলে যা, কারণ ব্যাংকে হয়তো ভালো বেতন টেতন আছে, আর নিশ্চিত আছে, কোনো সমস্যা নাই, ব্যাংকে ঢুকে যাও। তো এই বাসার গুতাগুতিতে ওই মাল্টিনেশনাল ওই যে ওইটা ছেড়ে, মিৎসুবিশি ছেড়ে পরে ব্যাংকে ঢুকতে হয়েছে। কিন্তু আমার মন থেকে তখন ইচ্ছা ছিল না। আর বিসিএস তাহলে কিভাবে হলো, ওই যে 2010 সাল থেকে বিসিএস কিন্তু হচ্ছে। প্রথমে এই যে প্রিলি দিছি, তারপরে দিছি, এরপরে প্রিলি রেজাল্ট হয়েছে 6 মাস পরে, এরপরে আসলো রিটেনের ডেট। রিটেন দিছি 2011 সালে জানুয়ারি মাসে। খেয়াল করে দেখো যে ওগুলাও চলতেছে, আমার এইটাও চলতেছে, কিন্তু দিলাম। এরপরে রিটেনের রেজাল্ট হলো আরো 6 বা 8 মাস পরে। এরপরে দিল কি ভাইবার মেডিকেলের ডেট, তাই না, একটার পরে তো একটা। ও এরপরে দিল ভাইবার ডেট, ভাইবা হইলো আবার এরকম করে, এরকম করে করে আমার 2টা বছর খালি এগুলোর মধ্যেই গেছে। আর ওর ফাঁকে কিন্তু আমি যে চাকরি চেঞ্জ করতেছি একটার পর একটা, আর মাঝখানে খালি ওইটাও দিচ্ছে। তো পরে যেটা হইলো, তোমার ব্যাংকে ঢুকে গেলাম, ব্যাংকেও 1 বছর চাকরি করে ফেলছি। তো ব্যাংকে 1 বছর চাকরি করে ফেলে এর মাঝখানে ওই যে বিসিএস এর প্রত্যেকটা পার্ট একটার পর একটা হচ্ছে। ভাইবা যখন দিয়ে ফেলছি, ভাইবার পরে একটু মানে একটু এক্সপেকটেশন আসলো, যদি বিসিএস টা হয়ে যায় ভালোই তো হবে, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসবে। এতদিন যেই চাকরিগুলো করছি সবগুলোই ভালো, বাট আই এম নট স্যাটিসফাইড উইথ দ্যাট, এরকম একটা পজিশন ছিল যে মানে আই এম নট 100% স্যাটিসফাইড। যখন বিসিএস টা হয়ে গেল, এরপরে আমি 100% স্যাটিসফাইড হয়ে গেল। প্রথমে আমি কিন্তু তোমাদের বলছি, চাকরি একটা হচ্ছে পাইতে হবে, আরেকটা হচ্ছে ভালো চাকরি পাইতে হবে, আর 3 নম্বর হচ্ছে স্যাটিসফ্যাক্টরি জব পাইতে হবে। আমি প্রথমে চাকরি পাইছি, এরপরে ভালো চাকরি পাইছি, এরপরে থার্ড যেটা পাইছি সেটা স্যাটিসফ্যাক্টরি পাইছি। আমি তোমাদের ক্ষেত্রে এইভাবেই চিন্তা করবা, তুমি চাকরি পাবা, চাকরির অভাব নাই, চাকরি তুমি পাবা, কিন্তু ভালো চাকরি কিনা সেটা। থার্ড হচ্ছে স্যাটিসফ্যাক্টরি কিনা, মানে তুমি খুশি কিনা। বুঝতে পারছো? এই জন্য আমি তোমাকে সেই এই যে যা বললাম, আমি সেই শুরু থেকে এই পর্যন্ত কিন্তু আমি একটা সিকোয়েন্সে কথা বলছি, এই জন্যই তোমাদের লিখতে বলছি। এরপর আল্লাহর মতে আমার বিসিএস হয়ে গেল। দেন আই মানে জয়েন্ট বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে। আমি 2012 এর জুনের 3 তারিখে আমি জয়েন করলাম সিলেটে। স্টিল নাও সিলেটে ছিলাম, সিলেট থেকে পরেই বাইরে পড়তে আসছে। এই হচ্ছে আমার সার্ভিস লাইফ হিস্ট্রি। তার মানে আমি দেখো, আমি মাল্টিনেশনাল কোম্পানিতে গেছি, আমি ব্যাংকে গেছি, আমি সিমেন্স গেছি, মিৎসুবিশি গেছি, তারপরে ওই যে কি বললাম এমবিএ কি বলে এগুলা গেছি। তার মানে আমি কিন্তু সবকিছু একটা কভার আপ করছি, করার পরে নিজেকে বিল্ড আপ করছি। এখন হয়তো তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করতে পারতেছি। মোটামুটি আমার জিনিস শেষ। এখন তোমরা একটু আনমিউট করে
প্রথমে ইন্ট্রোডাক্টরি আমি তোমাদের কথাবার্তা বলছি, তারপরে ফিল্ড অফ স্ট্যাটিস্টিক্স, ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এর ভিউটা বলছি, জব মার্কেটের কথা বলছি, প্রিপারেশন কিভাবে নিবা, ওই যে বিভিন্ন বইয়ের কথা বললাম, অ্যাপ্লাই কিভাবে করবা সেটাও বললাম। এরপরে অন্য চাকরির টুকটাক যে চ্যালেঞ্জ সেটা তোমরা জানতে চাইছো সেটাও আমি বললাম। এরপরে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি কিভাবে চাকরি পাইছি সেটাও বললাম। আমি তো আর আকাশ থেকে পয়দা হয়ে চাকরি পাই নাই, আমিও তো কিছু চ্যালেঞ্জ ফেস করেই তো চাকরি পাইছি, সেটা বললাম। এই তো মোটামুটি আমার পুরো সামারি ছিল এরকম। আহ জেলা প্রশাসক যে হন, আসলে তার ধাপগুলা কি কি, মানে কিভাবে একজন মানে জেলা প্রশাসক পর্যায় পর্যন্ত যেতে পারে, গুড, এই হ্যাঁ। কোশ্চেনটা ছিল আমার কাছে। আচ্ছা, হ্যাঁ, এইরকম প্রশ্ন করতে পারো যেগুলো আমি টাচ করি নাই, রাইট? হ্যাঁ, কারণ এটা তোমরা দুই একটা প্রশ্ন করলে ভালো লাগবে। থ্যাংক ইউ মিজান। সেটা হচ্ছে জেলা প্রশাসক কিভাবে হয় বলে দিই। আমি নিজেও জানতাম না রে ভাই, আমি এই চাকরিতে ঢুকে বুঝছি যে জেলা প্রশাসক কেমনে হয়। তো ওই সেটা হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে যারা থাকে, তারা প্রথমে যে পোস্টটা থাকে সেটাকে বলে সহকারী কমিশনার। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেটাকে বলে। তো এরপরে যদি এটা মিনিস্ট্রিতে আসি তাহলে এটা হচ্ছে সহকারী সচিব। তো আবার এরপর হয় সিনিয়র সহকারী কমিশনার বা সিনিয়র সহকারী সচিব, একই সেম ইকুইভ্যালেন্ট। এরপরে আমি প্রথমে এসিল্যান্ড ছিলাম, এসিল্যান্ডের পরে তোমরা হয়তো শুনবা এসিল্যান্ড এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এরপরে ইওনো ছিলাম। এই যে আমাদের যে সাবেক শিক্ষামন্ত্রী নুন ইসলাম নাহিদ এমপি মহোদয়, যিনি তোমরা হয়তো দেখছো তাকে নিয়ে, আহ, তিনি শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন, ওনার উপজেলায় আমি ইওনো ছিলাম। এরপরে আহ ইউনোর থেকে পরে হচ্ছে এডিসি, এডিশনাল ডেপুটি কমিশনার। এরপরে প্রমোশন পেয়ে উপসচিব হয়। উপসচিব হতে হতে তার 12-13 বছর লেগে যায়, ধরো 13 বছর লেগে যায়। এরপরে মিনিস্ট্রিতে হয়তো কিছুদিন কাজ করে, 15 বা 16 বা এরকম বছরের মাথায় সে জেলা প্রশাসক হিসেবে ওই উপসচিব থেকে পদায়ন পায়। এই পদায়নটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী, মানে জনপ্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের অফিসারদেরকেই দিয়ে থাকে। তবে চাকরি মিনিমাম 15 ইয়ার্স হতে হয়, ওই উপসচিব হইলেও 15-16 বছর। এই হচ্ছে জেলা প্রশাসক হওয়া। জেলা প্রশাসক মিনস হচ্ছিল, এটা ডিসি বলে, ডেপুটি কমিশনার। তো ডেপুটি কমিশনারের তিনটা পার্ট, একটা হচ্ছে জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে জেলা কালেক্টর। এটা আসলে এগুলো করে গেছে সব ব্রিটিশরাই করে গেছে। এই হচ্ছে তোমার। এরপরে সে প্রমোশন পেয়ে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারি যেটা হয় এরপরে এটা। এই হচ্ছে তোমার ধাপ। বাট এটা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে যারা তারাই আহ, ইয়ে মানে হোল্ড করে এই পোস্টটা এখন পর্যন্ত। ফিউচারে কি হবে জানি না, বাট এখন পর্যন্ত। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া, আপনি যে বলছিলেন মানে সাপ্লাই চেইনের কাজের কথা বলছিলেন একটু, হ্যাঁ, যে ওইটার অ্যাকচুয়ালি মানে বিষয়টা কি, আমি একটু জানতে চাচ্ছিলাম সাপ্লাই চেইনের কাজগুলো আচ্ছা অ্যাকচুয়ালি কি আমার। আচ্ছা। সাপ্লাই চেইন মানে হচ্ছে, ধরো তুমি একটা যে কোনো কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে দেখবে সাপ্লাই চেইন একটা ডিপার্টমেন্ট থাকে। তাদের মূল কাজটা হচ্ছে যে তোমার ডিমান্ডটা অ্যাসেসমেন্ট করা। যে ধরো আমার এখন মার্কেটে কি পরিমাণ ডিমান্ড, ধরো আমি গাড়ি নিয়ে কাজ করতাম, তো গাড়িতে আমি যেটা দেখতাম যে সরকারি বেসরকারি কি পরিমাণ ডিমান্ড আছে। তো আমি ডিমান্ড দেখতাম, আমার কাছে স্টক কিরকম আছে সেটা দেখতাম। দেখার পরে যে ওইখানে জিএম ছিল, জেনারেল ম্যানেজার বলে, তার সাথে সে আমাকে ইনস্ট্রাক্ট করতো, করার পরে আমি এই সার্ভে গুলো তাকে প্রেজেন্ট করতাম। এরপরে ওই অনুযায়ী আমি ওই জাপানে জাপানে আবার তাদেরকে কমিউনিকেশন করে তাদেরকে অর্ডার দিতাম। আমাদের যে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে ছিল সেটা অর্ডার দিলে, দ্যাট মিনস হচ্ছে এটা একটা চেইন। তোমার ডিমান্ড কি, তোমার আছে কি স্টক, এরপরে তুমি দিবা ওদের সাথে কমিউনিকেশন করে আর কয়টা গাড়ি আনাবা। আমি তো যেহেতু গাড়ির কাজ করতাম, গাড়ি কয়টা আনাবা এবং কোন কোন মডেলের কোন কালারের কি অবস্থা, এই বিশাল একটা কাহিনী। এগুলো সব সেটিং ফিটিং করে সবকিছু অ্যানালাইসিস করে, এই যে ধরো, তারপর ওই অর্ডার দিলে তো আর 2 দিনেই চলে আসতো না। এটা শিপমেন্ট হইতো, শিপমেন্ট হয়ে জাহাজে উঠতো, জাহাজে হয়ে ওই চিটাগাং পোর্ট বা খুলনা পোর্টে এসে নামতো গাড়ি। আবার এগুলা গাড়ি চালায় আবার আসতো হচ্ছে ঢাকায় বা যে কোনো জায়গায়। এই বিশাল একটা কাহিনী। এই কাহিনী পুরো যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলে সাপ্লাই চেইন। বুঝতে পারছো? মনে হইতেছে যে কিরে গাড়ির ইয়ে করতেছে নাকি, কিন্তু এই পুরো মেকানিজমে অনেক কিছু। কারণ জাপানিদের সাথে তো তুমি আর এমনি যে কাউরে বসাই দিলে তো কমিউনিকেশন করতে পারবে না, তাদের ইমেল টিমেল করতে হয়। তারপরে তোমার ওই বসে ইয়েটি দেখে, মানে বিশাল ওই যখন তুমি এতে ঢুকবা দেখবা যে অনেক কাজ। তো এই পুরা যে সিস্টেমটাকে সাপ্লাই চেইন বলে। যে কোনো কোম্পানির ধরো সাপ্লাই চেইন বলতে এই পার্টটুকুই বোঝায়।
জি ভাই, আচ্ছা, থ্যাংক আমরা ইউ আর ভাই। দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আরেকজন হাত তুলছেন, সালুজ্জামান সালাউজ্জামান প্রধান। প্রধান। প্রধান কোথায়? জি, তুমি আনমিউট করে প্রশ্নটা করো। জি, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সাউন্ড ওকে। হ্যাঁ ক্লিয়ার। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে যে বিসিএস শুল্ক সম্বন্ধে যদি একটু বলতেন, এবং কাস্টম। আরেকটা হচ্ছে যে হায়ার স্টাডি এবং আপনার চাকরি দুটাই একসাথে কিভাবে হ্যান্ডেল করছেন এই সম্বন্ধে যদি বলতেন। ও আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, বিসিএস কাস্টম সম্পর্কে একটু বলি। কাস্টমস এর মূল কাজ হচ্ছে বাংলাদেশে যত রাজস্ব আদায় হয়, ট্যাক্স, ভ্যাট, এটা দেখবা যে একটা রাজস্ব, একটা অফিস আছে হচ্ছিল ওই সেগুনবাগিচার কাছাকাছি, যে একটা দেখবা যে রাজস্ব ভবন, বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটাকে বলে এনবিআর। তো ওইখানের ওই কাস্টমস, এটা হচ্ছে ও তাদেরও একজন সেক্রেটারি আছে, সচিব আছেন তার ইয়েতে হয়, আর এটা অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। এখন বাংলাদেশে যতগুলা ক্যাডার সার্ভিস আছে তার মধ্যে বিসিএস কাস্টমস একটা। এখন বিসিএস সার্ভিসে আবার একটা বিষয় আছে, কিছু আছে স্পেশালাইজড। স্পেশালাইজড বলতে যেমন তুমি ডাক্তার হইতে পারবে না, তুমি তো ডাক্তার না, তুমি ইঞ্জিনিয়ার হইতে পারবে না, জি তুমি তো ভাই। ইঞ্জিনিয়ার না। তার মানে ওই যে স্পেশালাইজ যেগুলো, সেগুলো তুমি হইতে পারবে না, কিন্তু ইন জেনারেল যেগুলা ক্যাডার, জেনারেল ক্যাডার তুমি সেগুলো হইতে পারবা, তার মধ্যে তুমি কাস্টমস হইতে পারবা। তার মানে তোমাকে কাস্টমস এর চয়েস দিতে হবে। চয়েস দিলে ধরো তোমার, যদি তুমি সিলেক্টেড হও, দেন ইউ উইল বি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টমস, ওইটাও অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাস্টমস হিসেবে নিয়োগ পাবা, নিয়োগ পাওয়ার পরে তোমার চিটাগাং এ কাস্টমস এর ইয়েতে ট্রেনিং হবে, হওয়ার পরে তুমি অফিসার হিসেবে, ওইটাও ক্যাডার অফিসার, অফিসার হিসেবে তুমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টমস হিসেবে নিয়োগ পাবা। এটা হচ্ছে তোমার ওই কাস্টমস। জি বুঝতে ভাই। পারছো তুমি? এই জি হচ্ছে ভাই। সেম, এই একই পরীক্ষা, বাট তুমি ওই যে ক্যাডার, ওই যে চয়েসের কারণে তুমি ওই কাস্টমসে ঢুকলা। আমিও ঢুকতে জি পারতাম, ভাই। কিন্তু আমি তো এটা চয়েস দিই নাই। আরেকটা প্রশ্ন কি জানিছিল, ওই যে হায়ার স্টাডিজ। হায়ার স্টাডিজ হচ্ছিল আমাদের যেটা সিভিল সার্ভেন্ট, আর শুধু বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য না, সিভিল সার্ভিস অফিসারদের জন্য স্ট্রেংথেনিং একটা প্রোগ্রাম আছে। ইভেন আমি পার্সোনাল যদি স্কলারশিপও ম্যানেজ করতে পারি, সেটাও আছে। ইভেন আমার এই যে যতগুলা, ওই যে রেজা ভাইরা কিছুদিন আগে যে হায়ার স্টাডিজ এর যে যতগুলা স্কলারশিপের কথা বললো না, এই সবগুলা জি ভাই। স্কলারশিপে আমাদের যারা অফিসার যারা আছে সবাই আমরা অ্যাপ্লাই করতে পারি। করার পরে আমাদের চাকরিতে একটা সুবিধা আছে, পিএইচডি এবং এই ক্যাডার সার্ভিসের সব অফিসারদের জন্য একটা সুবিধা আছে, পিএইচডি এবং মাস্টার্স এর জন্য টোটাল 5 বছরের শিক্ষা ছুটি, এটা সরকার থেকে অনুমোদন করা আছে। এখন আমি ধরো 1 বছর আমি মাস্টার্স করে গেলাম, এরপরে যদি আমি পিএইচডি অ্যাপ্লাই করতে যাই, আমি কিন্তু বাংলাদেশে বেতন পাচ্ছি এবং সরকার আমাকে একটা টাকা দিছে এখানে পড়ার জন্য। তো আমি কিন্তু এখন ছুটিতে আছি, স্টাডি অন লিভে আছি। 1 বছর পরে আবার গিয়ে আমি জয়েন করবো, আবার আমি নর্মাল কার্যক্রম শুরু করবো। এখন আমার চাকরি ধরো বলতে গেলে নাই, কিন্তু ওই অন লিভে থাকার কারণে আমি বেতনগুলো পাচ্ছি, বাংলাদেশে জমা হচ্ছে, এবং সরকার আমাকে যেই টাকাটা দিচ্ছে ওই ফান্ডিং আমি এখানে পড়তেছি। দ্যাটস ইট। তার মানে আমার কোনো হ্যাম্পার নাই। আবার আমি 1 বছর, এই যে সেপ্টেম্বরে দিয়ে অক্টোবরে আমি জয়েন করে ফেলবো। আবার ওই যে 5 বছরের টেনিউর বললাম, আবার যদি পিএইচডি তে যদি আমি অ্যাপ্লাই করি, দেন আই ক্যান অ্যাপ্লাই। এই সুবিধাটা সব ক্যাডার অফিসারদের জন্য আছে। পাইছো তোমার পয়েন্ট? জি ভাই, ধন্যবাদ ভাই। আহ, মানে এখন মানে স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে গত কয়েক বছর যাবত মানে বিসিএস এর প্রতি ফ্যাসিনেশনটা এত বাড়ছে যে একটা ছেলে ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এ পড়াশোনা শুরু করে ডিপার্টমেন্টে পড়াশোনা বাদ দিয়ে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে চিন্তা করে আমি বিসিএস ক্যাডার হবো, আমি ওই রিলেটেড পড়াশোনা করে ডিপার্টমেন্টের পড়াশোনার কোনো কিছুর মানে দাম দেয় না আর কি। থিং ইজ, আপনি এটাকে কিভাবে দেখেন, আর আপনার কাছে কি মনে হয় একটা ছেলে যদি বিসিএস ক্যাডার হতেও চায় তাহলে তার কোন ইয়ার থেকে শুরু করা উচিত? আচ্ছা, আমার একদম স্ট্রেট ভাই, তোমার ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো না কইরা তুমি বাইরে কেন ভালো করতে চাইতেছো, আমি এটাই বুঝতেছি না। আমি তো প্রথমেই বলছি, তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তোমার রেজাল্ট আগে ভালো করো। আগে স্ট্যাটিস্টিক্সটা তুমি শিখো না, আগে স্ট্যাটিস্টিক্সটা তুমি শিখো। কারণ তুমি তো পরিসংখ্যানের ছাত্র, তুমি এখানে যদি রেজাল্ট ভালো না করো, তুমি বাইরে যায় কি বিসিএস করে তুমি তো কি করবা সেটা তুমি ভালো জানো। এই জন্য আমার পরামর্শ হচ্ছে, তুমি হয়তো কিছু সাধারণ জ্ঞান এই সেই এগুলা তুমি পড়তে পারো, বাট আমার পরামর্শ হচ্ছে স্ট্যাটিস্টিক্স এ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই রেজাল্টটা তুমি 100% তোমার ভালো করতে হবে। মানে স্ট্যাটিস্টিক্স তুমি যেখানে আসো, আগে একটা গল্প বলি তাইলে এই ফাঁকে, এটা না বলেই পারতেছিলাম না। ওই এটা কোন রাজার গল্প জানো? যেটা হচ্ছে বিষয়টা এরকম, যে সানির প্রসঙ্গে আমি বলি, বিষয়টা এরকম। ওই এক লোক আসছিল, ওই রাজাকে জিজ্ঞেস করছিল যে, সবাই শুনতেছো তো না, আমার সাথে আছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, গুড। তাহলে এই গল্পটা খুব মনোযোগ দিয়ে শোনো, তাইলে আমার ওই যে সানির অ্যান্সার পেয়ে যাবো। তখন তাকে জিজ্ঞেস করছিল যে কোন সময়টা, মানে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে।
ওই রাজার কাছে জিজ্ঞেস করছিল। রাজা বলল যে যে ব্যক্তিটা আমার এখন এখন আমার সামনে আছে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথা বুঝাইতে পারছে? যেমন আমি তোমাদের সামনে আছি, বা রেজা ভাই তোমাদের সামনে আছে, বা ওয়াইট ভাই সামনে আছে, বা তুমি আমার সামনে আছো, তুমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যদি তোমাকে বাদ দিয়ে আমি আরেকজনের সাথে কথা বলি, এটা কি ভালো দেখাবে? তুমিও বললো যে আরে দূর, এই বেটা আসছে আমাদের সাথে কথা বলতে, আরেকজনের সাথে কথা বলতেছে। তুমি তুমি একটু অন্যরকম ফিল করবে। এরপরে তাকে সেকেন্ড কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল, কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সে বলছে যে আমি এখন যেটা করতেছি এই কাজটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে কি, আমি এখন তোমাদের সাথে কথা বলতেছি, লিখতেছি, বা খাচ্ছি, বা যেটাই হোক, এখন যে কাজটা করতেছি এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমি এখন তোমাদের এই কাজ বাদ দিয়ে আমি যদি কম্পিউটারে অন্য টিপাটিপি করি, হবে? হবে না। থার্ড একটা প্রশ্ন করছিল, কোন সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ? তখন বলছে যে বর্তমান সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যে সময়টা, এই সময়টাকে যদি তুমি হাইস্ট ইউটিলাইজ করো, দিস ইজ দ্য বেস্ট ইউটিলাইজেশন অফ টাইম। এখন আমি বলতেছি যে এখন আমি বসছি, আমি এই অতীতের কথা ভাবতেছি, আবার ভবিষ্যতে কি করবো খালি এটাই ভাবতেছি, কিন্তু এখনকার সময়টা আমি ইউটিলাইজ করতেছি না। সানির প্রশ্নের উত্তর হচ্ছে এই, তুমি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে পড়তেছো একটা ডিগ্রির জন্য, এটা তো আর যেন তেন খেলা না যে তুমি এখানে খেলতে আসছো 3 বছর 4 বছর 5 বছর পরে তুমি বিসিএস অফিসার হবা, বা ব্যাংকে যাবা, বা অন্য কোনো জায়গায় যাবা। তুমি ওই সার্টিফিকেটটা আগে তোমার নিতে হবে তো। এই জন্য আমি বলছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তুমি হার্ডলি ট্রাই করে রেজাল্টটা ভালো করো, দেন ফোর্থ ইয়ারেও যাও তুমি লেগে থাকো। ফাঁকে ফাঁকে তুমি যতটুকু যদি তোমার অ্যাবিলিটি থাকে তাহলে তুমি একটু একটু করে আগাও, পড়ো, ডিসকাশন করো, জেনারেল নলেজ এগুলা একটু তুমি দেখতে পারো। আর অনার্সটা শেষ করে তুমি হার্ড এন্ড সোল আর একটু লাগো। আর যে পারে এই তোমার এই 10 বছর ধরে প্রিপারেশন নিলে যার কিছু হবে না, ওই সে 6 মাসের প্রিপারেশন নিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। তো এই জন্য আমার ওই ফার্স্ট ইয়ারের পড়া বাদ দিয়ে আমি চাকরির পড়া শুরু করব, এটা হচ্ছে হলো ওই যে আমার গল্পের মতো। অ্যান্সার পাইছো মনে হয় তুমি? আমি আরেকটু বলি, হ্যাঁ, বলো। Because, আসলে এটা ওয়াইজ ভাই বা স্যার সবার কাছেই আমার এটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে আমরা এই যে সবাই আসলে নিজের পড়াশোনা ডিপার্টমেন্টের পড়াশোনার দিকে বলতেছে, কিন্তু পড়াশোনার স্কিলফুল হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, চাকরি ক্ষেত্রে সার্ভাইভ করার জন্য শুধুমাত্র ডিগ্রিটা গুরুত্বপূর্ণ নাকি স্কিল সহ ডিগ্রিটা গুরুত্বপূর্ণ? এটা ওয়াহিদ ভাই এবং আপনার সবার কাছে আমার এই প্রশ্ন। আচ্ছা, আমি একটু বলে ফেলি, তারপরে ভাইয়ারা বলুক। যেমন তুমি একটা খেয়াল করো, এখানে আমরা যারা 3জন সিনিয়র যারা পড়ছি, আমার সিনিয়র ওয়াহিদ ভাই, রেজা ভাই, দুজনে আমার সিনিয়র। তুমি খেয়াল করে দেখো, আমরা পড়াশোনায় কি শুধু স্কিল? আমার কি শুধু রোমান পড়াশোনায় ভালো ছিল এই কথাটা খুব কম মানুষই বলবে, কিন্তু রোমান অন্য কাজে ভালো ছিল এটা কিন্তু বেশি মানুষ বলবে। যে আমি হয়তো খেলাধুলায় ভালো ছিলাম, আমি হয়তো কালচারাল অ্যাক্টিভিটিস ভালো ছিলাম, আমি হয়তো বক্তব্যে ভালো ছিলাম, আমি হয়তো উপস্থাপনায় ভালো ছিলাম। আমি কিন্তু ওই ডিপার্টমেন্টের ওই যে 4 ব্যাচ নবীন বরণের উপস্থাপনাও করছি, 4 ব্যাচ বিদায় তাদের উপস্থাপনাও করছি। এ হচ্ছে আমি যতদিন ছিলাম ততদিন আমার আমিই করছি। এটা রেজা ভাই জানে, হোয়াইট ভাই জানে। তো এখন তারপরে আমি অর্গানাইজেশনে ভালো ছিলাম, এটা আমার ক্রেডিট নিচ্ছি না, বললাম যে আমি একটা আদার্স টাস্কিং এ আমি ইয়ে ছিলাম। আমাদের ব্যাচের যত পিকনিক টিকনিক করছে বা ডিপার্টমেন্টে, সেটা ওই যে মজিদ স্যার বলছে, মজিদ স্যারের সাথে সরাসরি ওগুলো আমরা কাজ করছি। তার যখন তোমার মাল্টি টাস্কিং এবিলিটি তোমার যখন গ্রো করবে, ওইটা তোমার চাকরিতেও ভালো। নাইলে তুমি কি হবা, চাকরিতে যায় ওই বোকার মতো বসে থাকবা। তোমার বললো যে ভাই তুমি এই ড্রাফটটা করে নিয়ে আসো তো, বা তুমি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করো তো, বা তুমি ওইখানে একটু কমিউনিকেশন করো তো। এখন যে সারাদিন পড়াশোনা করছে আর কোনো কিছু শিখে নাই, তার সাথে তোমার অবশ্যই একটা ভ্যারিয়েশন আসবে। বুঝতে পারছো জিনিসটা? সো এই জন্যই কো কারিকুলার অ্যাক্টিভিটিস, পড়াশোনা তো অবশ্যই করতে হবে, কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভমেন্ট বাড়াইতে হবে। আমি আমি সাথে একটা পয়েন্ট অ্যাড করি। হ্যাঁ, হ্যাঁ, হয়তো দেখা গেল যে তোমার অন্যান্য অ্যাক্টিভিটিস খুবই ভালো, কিন্তু তুমি এমন একটা জবে মিনিমাম যে সিপি দরকার সেটাই তোমার নাই। সেটাই নাই, রাইট। হ্যাঁ, মিনিমাম লেভেলটা থাকলে তারপরে দেন কোনো প্রবলেম তুমি এটা এই যেমন আমি আরেকটা উদাহরণ দিই। যেমন বিদেশি পিএইচডি করার জন্য হচ্ছে, যেমন আমাদের বেলজিয়ামে ন্যূনতম 60% মার্ক লাগে অ্যাপ্লাই করার জন্য, যদিও 80% মার্ক ছাড়া পায় না, কিন্তু 60% মার্ক লাগে। বাকিটা হচ্ছে ওরা দেখে যে এটার আসলে রিসার্চ করার অ্যাবিলিটি আছে কিনা। সুতরাং তোমাকে ওই 60% তো পেতে হবে, এবং বাকি যখন ওই রিকোয়ারমেন্টস ফুলফিল করবে তখন আর ওটা ইম্পর্টেন্ট না।
তখন হচ্ছে অন্য সবগুলোই ইম্পর্টেন্ট। না এটাই হ্যাঁ, এই মানে রেজা ভাই যেটা বললো এটা আমি কিন্তু তোমাদের আগেই বলছি যে আমার সেকেন্ড ইয়ার থেকে আমার ফার্স্ট ইয়ারে আমি যখন রেজাল্ট খারাপ করলাম তো তোমাদের সাথে শেয়ার করছি আমারটা। সেকেন্ড ইয়ার থেকে আমার টার্গেট ছিল যে আমার সিজিপিএ কিভাবে চাকরি অ্যাপ্লাই করার জন্য হয়। যখন আমার ওইটা হয়ে গেল, বিলিভ ইট অর নট, ইউকের আমার যে কোনো ইউনিভার্সিটি থেকে আমি কিন্তু অফার লেটার, ওই যে আমার রেজাল্টের ইয়েটা ওই যে রেজা ভাই যেটা বলো 60% ছিল, 65% ছিল, আমার কিন্তু অ্যাপ্লাই এর সমস্যা হয়নি। তো তোমাকে তাকে কোয়ালিফিকেশনটা নিতে হবে। right. তুমি তুমি মাস্টার্স পাস করলা, পিএইচডি এর কোয়ালিফিকেশনও তো আছে, তোমাকে অ্যাটলিস্ট 60%, 65% বা যেটাই হোক 70% একটা তো পাইতে হবে। এরপরে ভাই তুমি ভালো চাকরি করো না খারাপ চাকরি করো সেটা পরে। নেক্সট, আর কারো প্রশ্ন আছে কিনা? একটা কোশ্চেন করবো লাস্টে, যেহেতু স্যাররাও এখন আছেন। হ্যাঁ, তবে আমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব বেশি স্কিলড না হই, যেমন ধর দু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি আমি স্কিলড বা হচ্ছে কোর্স করে মোটামুটি একটা নলেজ গ্যাদার করছি, বা আর প্রোগ্রামিং, পাইথন বা জাভা, সি, সি প্লাস প্লাস এগুলো সম্পর্কে আমার এত বেশি আইডিয়া নেই, তাহলে সেই ক্ষেত্রে আমার স্ট্যাটিস্টিক্যাল ফিল্ডে আমি কত বেশি ডেভেলপ হতে পারবো বা আচ্ছা, কত বেশি? তুমি স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড বলতে কি বুঝছো আমাদের এই লেকচারে, মানে সরি আমার এই কনভারসেশনে স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড মানে বলতে মানে জাস্ট এমনি বলো। রিসার্চ দিক দিয়ে ব্যাংক Research। বা হচ্ছে যেমন আমি তোমাকে বলি, তুমি মানে একদম স্ট্রেইট, ধরো আমি বিসিএস আমার ভাই ওই জাবা টাবা এগুলো লাগে না, মানে বলতেছি তোমাকে জাস্ট বোঝার জন্য। তুমি ব্যাংকে যাও, তোমার ভাই ওই জাবা আর স্ক্রিপ্ট এগুলো লাগবে না। তুমি ওই যে সরকারি অন্য চাকরিতে যাও, লাগবে না। তুমি ধরো কোথায় লাগবে তাইলে, তুমি ইউনিভার্সিটির যদি শিক্ষক হও তোমার লাগবে, যেহেতু তোমাকে ইয়ে করতে হবে। তুমি যদি রিসার্চার হও, যদি ভালো রিসার্চার হও দেন তোমার লাগবে, কারণ রিসার্চ তুমি এগুলা ছাড়া তুমি কেমনে পারবা। গেল, তুমি যে এনজিও কোনো অর্গানাইজেশনে যাও যেখানে তোমার অ্যানালাইসিস বেসড, তুমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইটিক্যাল অফিসার এরকম কোনো পোস্ট আসে, এরকম পোস্টে যদি তুমি কাজ করো দেন তোমার লাগবে। এখন তুমি বুঝে নাও, তুমি স্ট্যাটিস্টিক্স পড়লেই যে তুমি তোমার এগুলা শিখেই যে তোমার সব জায়গায় যাইতে হবে আমি ওইটা মিন করতেছি না। শেখা তো অবশ্যই ভালো, কিন্তু 100% শিখতে হলে তোমার ওই রিলেটেড চাকরিগুলাই তোমার যাইতে হবে, আর ওই চাকরিতে গেলে অবশ্যই তোমার ওগুলা লাগবে। বুঝতে পারছো তুমি? আর যদি ধরো আমার মতো এই যে বিসিএস ওটাই অফিসার, ভাই জিজ্ঞেস করছিলাম যে স্পেসিফিক ফিল্ড গুলো আর কি। রাইট, হ্যাঁ, তুমি কি প্রশ্ন উত্তর পাইছো নাকি আমি হ্যাঁ ডিসপ্লে? ভাইয়া বুঝছি আমি। না আমি পাইছি। হ্যাঁ, ওইখানেই লাগবে। বাট আমি ধরো আমি এখন বিসিএস অফিসার, আমি যদি আর স্ক্রিপ্ট পারি আমার তো ক্ষতি নাই, এটা তো আমার পার্সোনাল স্কিল, তাই না? আর আমি তো ওই কিছু ওই ল্যাপটপ করেই তো ওইখানে পাশ করে আসছি, হয়তো খুব ভালো শিখি নাই বাট কিছু তো শিখে আসছে। এখন তুমি এক্সপার্ট হয়ে যাবে কখন, যখন তুমি আরো টাইম দিবা। দ্যাটস ইট। লাস্টের যে প্রশ্নটা ছিল যে আসলে প্রোগ্রামিং এর বিষয়, যে আর পাইথন পারে বা জাভা স্ক্রিপ্ট পারে না, সেক্ষেত্রে মানে সমস্যা হবে কিনা। হ্যাঁ, তো মানে আমি জাস্ট আমার একটু এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমাদের স্ট্যাটিস্টিশিয়ানদের কাজ হচ্ছে ডেটা অ্যানালাইসিস করা, কারেক্টলি ডেটার রেজাল্টটা ইন্টারপ্রিটেশন করা। সেই ক্ষেত্রে আমার একটা সফটওয়্যার তৈরি করা কিন্তু আমার কাজ না। এখন আমাকে আরেকটা বিষয় হচ্ছে, স্ট্যাটিস্টিশিয়ানরা নিজে কিন্তু এনাফ না। স্ট্যাটিস্টিশিয়ানরা হচ্ছে সমস্ত কাজের হেল্পিং হ্যান্ড। যেমন কার্ল পিয়ারসনের একটা উক্তি হচ্ছে, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য গ্রামার অফ সায়েন্স। সায়েন্সে যাই করতে হচ্ছে না কেন স্ট্যাটিস্টিক্স ছাড়া হচ্ছে না। এখন ধরো একটা প্রোগ্রামার যে সে বুয়েট থেকে পাশ করে কিংবা রুয়েট থেকে পাশ করে, তার কাজই হচ্ছে প্রোগ্রামিং করা, সে এক্সপার্ট। এখন আমরা তার সাথে কম্পিটিশন করে প্রোগ্রামিং কিন্তু টিকতে পারবো না। তাহলে আমার কতটুকু প্রোগ্রামিং জানা দরকার, সে সফটওয়্যার তৈরি করবে, আমি তাকে বুঝাইতে হবে যে আমার স্ট্যাটিস্টিক্সে এই মেথড আমার অ্যাপ্লাই হবে, এই মেথড এটা হচ্ছে আমার অ্যালগোরিদম, তুমি কিভাবে রেজাল্টটা দিবা, তুমি প্রোগ্রামটা ওইভাবে লিখো। তাকে আমার অ্যালগোরিদমটা বোঝানোর জন্য যতটুকু প্রোগ্রাম জানার দরকার ততটুকু জানতে হবে। এবার সে রেজাল্ট দেওয়ার পরে আমি ইন্টারপ্রিটেশন করব, অন্যান্য কিছু করব। এবার আসি আমাদের মূল প্রশ্নে, পাইথন এবং আর এই দুটো যদি কেউ নাও পারে, সে যদি অল্টারনেটিভ উইন্ডোজ বেস সফটওয়্যার পারে, যেমন এসপিএসএস কিংবা মিনিট্যাব, তাও অ্যানালাইসিস জন্য এনাফ। পাইথন এবং আর হচ্ছে কোড লেখে করা, এটা শুধুমাত্র যারা রিসার্চ করবে, নতুন নতুন মেথড বের করবে, যেটা অলরেডি উইন্ডোজে নাই, উইন্ডোজ ভার্সন নাই। বর্তমানে সাস কিন্তু উইন্ডোজ ভার্সন আছে, সেক্ষেত্রে এখন কিন্তু সাসও কোড লিখে খুব একটা প্রয়োজন নেই, যেহেতু উইন্ডোজে ক্লিক করলে রেজাল্ট দিচ্ছে, কোড লিখতে কেন?
তাহলে পাইথন আর যদি না জেনেও কেউ যদি উইন্ডোজ ভার্সন মিনিটেব আছে, এসপিএসএস আছে, সাসের যেটা উইন্ডোজ ভার্সন আছে, সেটা যদি কেউ ভালো জানে, রেজাল্ট প্রপারলি ইন্টারপ্রিটেশন করতে পারে, প্রপার স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে পারে, দ্যাটস এনাফ। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। কিন্তু তুমি যদি নতুন মেথড বের করতে যাও, তাহলে যেমন তুমি একটা মেথড বের করলা, তার পারফরমেন্স কেমন তোমাকে সিমুলেশন করে দেখতে হচ্ছে, দেন তোমাকে কোড লিখতে হবে, সেক্ষেত্রে তোমাকে আর অথবা পাইথন। এবার এই দুটোর মধ্যে আসি, পাইথন এবং আর দুটো জানা ইম্পর্টেন্ট না, যে কোনো একটা সফটওয়্যার খুব ভালো করে জানা দ্যাটস ইম্পর্টেন্ট। তুমি একটা এমন কোনো মানে এমনকি এসপিএসএসও তুমি প্রোগ্রামিং লিখে সব অ্যানালাইসিস করতে পারো উইন্ডোজ ইউজ না করে। সুতরাং তুমি যদি একটা খুব ভালো পারো সেটা ইম্পর্টেন্ট। আমি পুরো সারাংশ এটা বলি যে জাভা জানা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। আমাদের জন্য স্ট্যাটিস্টিক্সের উইন্ডোজ বেস সফটওয়্যার জানা, অ্যাপ্লাই করা, সেটা রেজাল্ট প্রপারলি ইন্টারপ্রিট করা, দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট। তুমি রিসার্চে গেলে পাইথন কিংবা আর জানা এটা তোমাকে বাড়তি কিছু দিবে। আমি মনে হয় মানে টাচ করছি প্রত্যেকটা পয়েন্ট, আর বাকিটা তো রোমান বলছে ওটা পারফেক্ট। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কে আর কেউ আসো? তোমরা একটু সবাই অনলাইনে চলে আসো, তো ভিডিওতে আসো একটু। ভাইয়া আমি একটু আমার কনফিউশনটা একটু দূর করি। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে এই যে আপনার তো বিসিএস সেক্টরে হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স, তো আমার যেটা নিয়ে কনফিউশন হচ্ছে, বিসিএস এ তো মনে হয় যে পর্দার মেইনটেইন যে একটা ব্যাপার স্যাপার, সেখানে তো মনে হয় অ্যাট লিস্ট আমাকে ফেসটা দেখাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেস দেখানো ছাড়া কি আমি জব করতে পারবো না? এটা আমি তোমাকে বলছি, এই উত্তর আগে দিছি। আমার একদম মেইন কোশ্চেন হয়ে দাঁড়ায় ভাইয়া। আমি যতটুকু জানি একটু অভিজ্ঞতা শেয়ার করি। হ্যাঁ, বলেন বলেন ভাইয়া, বলেন। হ্যাঁ, এগুলো এখন সব জায়গায় সিকিউরিটি ব্যবস্থাটা একটু উন্নত। হ্যাঁ, যেমন সরকারি চাকরি এবং প্রাইভেট চাকরি দুটাতে যখন ভিতরে এন্ট্রান্সের সময় ওই চেক আপ করায়, তখন ওই আইডি কার্ড দেখে, হ্যাঁ, চেক আপ করার সময় তাও তো ওটা ফিমেলই থাকে। মেয়েদের জন্য এখন যেটা নর্মালি হয়, মেয়েদের জন্য ফিমেল পারসন বা ছেলেদের জন্য ছেলেরা, ওটা কিন্তু যখন চেক আপ করার ঢুকাই দেয় ভিতরে, তখন তেমন একটা প্রবলেম হয় না। না, ঠিক আছে। আমি ওয়াহিদ ভাই আরেকটু শেয়ার করি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা দিয়ে একটা শেয়ার করি। বুঝছো, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তো ফিমেল, এবং জাতীয় সংসদের স্পিকার সেও ফিমেল, বিরোধী দলের নেতা বলো নেত্রী বলো সবাই ফিমেল। এটা দিয়ে আমি একটু শুরু করি। সেটা হচ্ছিল যে আমাদের, তুমি অন্যভাবে নিও না, আমি একটু ইসলামিক লাইনে দুইটা কথা বলবো, তুমি আবার এটা মাইন্ড করো না, যেহেতু আমার মাঝে মধ্যে বলো যে সমস্যা নেই। আমি আমার সার্ভিস এক্সপিরিয়েন্স বলি, আমি কিন্তু ওই যে উপজেলার যে মসজিদ, সেটা সভাপতি কিন্তু আমি। বুঝছো, মানে আমি অ্যাজ এ ইউনো, এটা বাই ডিফল্ট আমাকে ওইটা সভাপতি, সব ইমামদের সভাপতি আমি উপজেলায়, মানে যে যখন আমি ইউনো হিসেবে কাজ করি। বুঝতে পারছো, সকল ওই স্কুল কলেজের যে পরীক্ষা কন্ডাক্ট হয় সেটা সভাপতিও আমি। ধরো বলতে পারো সব স্যাররা তো আমার চেয়ে বয়সে বড়, কিন্তু এটা বাই ডিফল্ট আমি বাই পোস্টে ওইটা সভাপতি। আবার ধরো ওই যে হাসপাতালের যে ম্যানেজমেন্টের, ওইটারও একটা সভাপতি আমি। তো এখন ওই যে তারপরে আইন শৃঙ্খলার সভাপতি, ওইটার সভাপতিও আমি। সভাপতি আমি বলতে মানে হচ্ছে যে ওইটার যেহেতু লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে ইউনো হচ্ছে সবকিছু সমন্বয় করে, এই কারণে ওইটার এখন আমার বয়স ফ্যাক্টর না, আমার পোস্টটা ফ্যাক্টর। এখন যেহেতু ওই হুজুরদের সাথে কথা বলতে হয়, এই জন্য তোমার সাথে দুইটা কথা বলে ফেলে। সেটা হচ্ছে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তার একটা স্পিচে বলছিল, স্পিচটা ছিল এরকম যে আমাদের এখন সেনাবাহিনীর মেজর জেনারেল কিন্তু একজন মহিলা আছে। মাননীয় আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী ছিল বিবি খাদিজা প্রথম, সে কিন্তু ব্যবসা করতো, জানো নাকি সেটা? সে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে তার মিসেস। তো সে তো তোমার তারপরে তোমার ওই যে এরপরে যে ইয়ে ছিল এই সাহাবীর ওয়াইফ। তার প্রশ্ন অ্যান্সার মানে সেশন এখানে শেষ করে আমরা দেখি এমনিতে ওদের থেকে একটু বক্তব্য আকারে কিছু শুনতে চাই। সেক্ষেত্রে আমি পার্টিসিপেন্টদের পক্ষ থেকে ইসরাত জেরিন কিছু বলবা? ইসরাত জেরিন। স্যার একটু বলবো আর কি, আমি আসলে মানে এই অ্যারেঞ্জের জন্য মানে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আর ভাইয়ারা আপনারা যে এত কষ্ট করে এত সময় নিয়ে মানে এইভাবে বক্তব্যগুলো দিয়েছেন। আর মানে অ্যাকচুয়ালি আমি অনেকদিন যাবৎ একটু কনফিউশনে ছিলাম যে মানে কোন ফিল্ডে গেলে ভালো হবে বা কিভাবে কি করলে ভালো হবে।
লিটারালি আর এই কোয়ারেন্টাইনে থেকে থেকে মানে আরো বেশি মাথা নষ্ট হয়ে গেছিল যে কি করলে ভালো হবে, কোনো স্কোপ পাচ্ছি না। তো আজকের এই মানে এতগুলো কথা শুনে এখন মনে হলো যে না, ভালোই হলো, এখন প্রিপারেশনটা কিভাবে আমি নিতে পারবো, মানে আমার এখন আর কি মানে জিনিসগুলো একটু ভালোভাবে ইয়ে হয়েছে আর কি, আমি ধরতে পারলাম যে বিষয়গুলো যে কিভাবে করলে কি করলে ভালো হবে। ধন্যবাদ আশা তোমাকে। করি মানে সবার জন্য আর কি মানে বিষয়টা ভালো হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। ওর কথা শুনে আমার একটা কথা মনে পড়লো, জাস্ট শেয়ার করি। আমি যখন হচ্ছে গ্রামীণ কমিউনিকেশনে জব করি, আমার বস ছিলেন হচ্ছে ডক্টর আশিক। উনি হচ্ছেন কিউশু ইউনিভার্সিটির প্রফেসর, এখন জাপান কিউশু ইউনিভার্সিটি। আমাদের ওই যে উনি আমাকে বলতেছিলেন যে চলো তোমাকে জাপান নিয়ে যাই, ওখানে ট্রেনিং করে এসে তারপরে জব করো। বাই দিস টাইম যখন আমার সোনালী ব্যাংকে হলো, আমার বাবা বলতেছে প্রাইভেট জব বাদ, সরকারি করতে হবে। কারণ ওই যে মানে সরকারি একটা হচ্ছে সিকিউরিটি জব, তারপরে মানুষ বলে যে হয় করো ক্যাডার, না হয় ব্যাংকার, এই ধরনের কিছু গ্রামে ধাঁধার মতো আছে আর কি, পুনর্বচনের মতো। তো তখন আসলে বুঝতামই না যে ব্যাংক আসলে আমাদের মানে স্পেশালাইজড ফিল্ড না। ব্যাংক হলো ইন জেনারেল বাংলাদেশের ব্যাংক, সব সাবজেক্ট থেকে পাশ করে ব্যাংক জব করতে হয়। আমাদের মূল যে সেক্টর গুলা রিসার্চ, অথচ আমি ওখানেই ছিলাম। ওটা সুইচ করে আমাকে ব্যাংকে চলে যেতে হয়েছে, কারণ আমি আসলে মানে খুব বেশি একটা আইডিয়া ছিল না যে আমি এরপরে কোথায় যাব। রিসার্চে আমি জব করি, এটা ইনসিকিউট কথাটা সত্য। আসলে ইনসিকিউট কাদের, বা এটার পরে এটা চলে গেলে আমি আসলে কতটুকু যেতে পারবো, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণাই ছিল না। তো এখন এখন বুঝতেছি। আর আরেকটা বিষয় আমি শেয়ার করতেছি এখানে, যখন জাহাঙ্গীরনগরে আমরা স্ট্যাটিস্টিক্স পড়তে আসলাম, আমরা বেশিরভাগই হচ্ছে ওই যে চয়েস দেওয়ার কোনো জায়গা নাই, এই কারণে স্ট্যাটিস্টিক্স দেওয়া। স্ট্যাটিস্টিক্স নিজ থেকে চয়েস দেয় এই সংখ্যাটা খুব কম, যার কারণে ইউনিভার্সিটির অন্যান্য সাবজেক্টের তুলনায় মনে হতো যে আমার সাবজেক্টটা মনে হয় আসলে অতটা ভালো না, আমার থেকে ফার্মাসি, বিবিএ বা ওগুলা খুব ভালো সাবজেক্ট। এমনকি মাঝে মধ্যে মনে হতো ম্যাথও আমাদের চেয়েও ভালো সাবজেক্ট। আজকে তো রোমান স্লাইডে দেখাইলো যে ম্যাথ আমরা অনেক ভালো। আমি বলতে চাচ্ছি, আমি যখন বাইরে বায়োস্ট্যাটিস্টিক্স পড়তে আসলাম, আমার সাথে হচ্ছে বেশিরভাগই ছিল যারা ফার্মাসি এবং ডাক্তার পড়ে আসছে, তারাই ছিল। স্ট্যাটিস্টিক্সে আমরা 5-6 জন ছিলাম, এর মধ্যে গানা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, মোজাম্বিক ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আরো এরকম মানে যারা আমরা টিচিং প্রফেশনে আছি তারা 5-6 জন ছিল। আর সব বেশিরভাগই হচ্ছে ডাক্তারদের এবং ফার্মাসি, মাইক্রোবায়োলজি ওরা ছিল। তখন আমার কাছে মনে হয়েছিল যে স্ট্যাটিস্টিক্স ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট। মনে হচ্ছে যে তাহলে ফার্মাসি থেকে বায়োস্ট্যাট পড়তে আসলো, আমি স্ট্যাটিস্টিক্স থেকে বায়োস্ট্যাটিস্টিক্স পড়তে আসলাম, তাহলে কি ইকুইভ্যালেন্ট কিনা। আমি যখন ওদের সাথে কথা বললাম, ওরা বলতেছে আমাদের এখানে স্ট্যাটিস্টিক্স একটা টপ লেভেলের সাবজেক্ট, অথচ যেটা আমরা বাংলাদেশে পড়ে কিন্তু এটা বুঝতে পারি না। আমাদের হয়তো কোনো অপশন নাই, আমরা হয়তো মানে বাই চয়েস না, বাধ্য হয়ে স্ট্যাটিস্টিক্স পড়তে আসি, বাধ্য হয়ে। কিন্তু বাস্তবে হচ্ছে তুমি স্ট্যাটিস্টিক্স থেকে এত দিকে সুইচ করতে পারবা যেটা অন্য কোনো সাবজেক্টে পারবা না। যেমন প্রত্যেকটা থানায় একজন স্ট্যাটিস্টিশিয়ান আছে, স্ট্যাটিস্টিক্সের অফিসার আছে, প্রত্যেকটা হসপিটালে একজন আছে, প্রত্যেকটা কোম্পানিতে স্পেসিফিক জব আছে। সুতরাং অন্য কোন এক্সাম্পল, তুমি ফার্মাসি থেকে পাস করছো, কতগুলো স্কোপ আছে তুমি হিসাব করে দেখো। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আজকে স্ট্যাটিস্টিক্স পড়ে তারা শুধু জানে না যে কোথায় স্কোপ আছে আর কিভাবে যাবে, এটাই হচ্ছে ল্যাগ। আজকে নিশ্চয়ই তোমরা অন্তত একটা গাইডলাইন পাইছো, আশা করি তোমরা সেই গাইডলাইন ফলো করে তোমরা ইনশাআল্লাহ সাকসেস হবে। মিজান, জাহিদ কিছু বলবা? জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রথমে তো আরিফ ভাইকে তো ধন্যবাদ দিব, কারণ উনি আমাদেরকে অনেক কিছু শেয়ার করছে যা কি আমাদের ভবিষ্যতে অনেক কাজে দিবে, আমরা কিভাবে কি করব। আর প্রথমে যখন আরিফ ভাইয়ের কথা শুনতেছিলাম তখন মনে হচ্ছিল যে আরিফ ভাই আসলে কিভাবে এই এত কিছু করার পরও কিভাবে বিসিএস এর মতো এত কঠিন, আমাদের কাছে এখন কঠিনই মনে হয় যে এত কঠিন একটা জায়গায় কিভাবে গেল। কিন্তু পরবর্তীতে যখন শুনলাম যে আরিফ ভাই বিভিন্ন জায়গায় ক্লাস নিছে, ভাই মানে টিউশনি করাইছে, এই জিনিসগুলোর থেকে হয়তো বা আমাদেরও কিছু ইন্সপায়ারেশন নেওয়ার অনেক কিছু আছে। ধন্যবাদ জানাবো আরিফ ভাইকে যে আমাদের কাছে এই জিনিসগুলো শেয়ার করছেন। আর স্যার আপনাকেও ধন্যবাদ, কারণ বর্তমান সময়ে যে আপনি আমাদের জন্য আর যে একটা প্রোগ্রামিং করতেছেন, বাংলায় টিউটোরিয়াল দিতেছেন, আমরা হয়তো বা অনেকে
আহ, পারি না বা শিখতে পারি না, কিন্তু এটা আপনি বাংলায় মানে দেওয়ার কারণে আমরা অনেক উপকৃত হচ্ছি। আর পরিসংখ্যান সমিতি এবং স্ট্যাটিস্টিক্স লিড ক্লাব দুইটাকেই ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য। ধন্যবাদ। জি, ধন্যবাদ তোমাকে। আমরা যেহেতু আমাদের আরেকটা সেশন আছে, যার কারণে আমরা খুব বেশি বক্তব্য নিব না। এই সেশনের আমরা আমাদের দুটো ক্লাবেরই সেক্রেটারির বক্তব্যটা নিয়ে নিই। সভাপতির বক্তব্যটা আমরা পরবর্তী সেশনের পরে নিই। তো ক্লাবের সেক্রেটারি, দুটো ক্লাবেরই সেক্রেটারি তানভীর কাছ থেকে কিছু শুনতে চাই, কারণ তুমি আবার পরবর্তী সেশনে সুযোগ পাবা না। না স্যার, অবশ্যই স্যার। অফকোর্স অলরেডি সবাই ধন্যবাদ দিয়েছে, তো আমি যদি আলাদা করে বলতে চাই সেটা হচ্ছে যে কাজী আরিফ রহমান ভাই, ওনার নাম আসলে আমরা আগে থেকে শুনে এসেছি ডিপার্টমেন্টে বিভিন্ন কারণেই, বিভিন্ন কাজে যুক্ত থাকার জন্যই হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক, উনি সবসময় আমাদের ডিপার্টমেন্টের প্রতি হেল্পফুল ছিল। শুধুমাত্র একাডেমিক দিকে নয়, বরং আমাদের এক্সট্রা কারিকুলার যেসব অ্যাক্টিভিটিস ছিল সেখানে ভাইয়ের ইনভলভমেন্ট আমরা সবসময় দেখেছি। তো সেই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবসময় 33 ব্যাচ হওয়ার পরেও এতদিন ধরে আমাদের ডিপার্টমেন্টের সাথে এত বলবো ভালো ওয়েল কানেক্টেড থাকার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে পুরো সেশনটা শুধু একটা সেশনই না, দুইটা সেশন, এবং ভাইয়ের এটা নিজের আগ্রহে করা হয়েছে দুইটা সেশন, যাতে সবার কাছ থেকে ভালো মতো উনি একটা ফিডব্যাক নিতে পারে, যেহেতু উনি নিজে থেকেই অলমোস্ট 5 ঘন্টা সময় আমাদেরকে দিতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভাইকে। রেজাউল করিম স্যারকে তো ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, কারণ স্যার এই জিনিসগুলো বারবার তুলে আনছেন আমাদের সামনে আমাদের সাহায্যের জন্য। ওয়াহিদুজ্জামান ভাই আছেন আমাদের সাথে এখন, ভাইকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আশা করি পরবর্তী সেশনেও উনি আমাদেরকে সময় দিবেন। ভাই আসলে অনেকক্ষণ ধরে আমাদেরকে সময় দিচ্ছেন, শুধুমাত্র এই না, প্রোগ্রামটার শুরু থেকে এখন পর্যন্ত উনি সাথে আছেন। সেই সাথে এই তিনজনকে আমি আলাদা করে ধন্যবাদ এই জন্য দিতে চাই যে আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে আম, আহ, ওনারা এবং ওনাদের সাথে আরো অন্যান্য যারা আমাদের ব্যক্তিবর্গ আছেন তাদের নিজস্ব প্রচেষ্টায় আমাদের ডিপার্টমেন্টের কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর জায়গাটা আরো বেশি অ্যাক্টিভ করার জন্য এবং সেই ব্যাপারে প্রচেষ্টা নেওয়ার জন্য। আমরা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো সম্বন্ধে জানি, কিন্তু কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে অনেক বেশি সাহায্য করার জন্য, আরো নতুন পথ তৈরি করার জন্য আমি বলবো, এবং নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য ভাই আমরা ইনশাল্লাহ সবাই যারা আছে এখানে সামনে এর অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাই। আমার পরিসংখ্যান সমিতির সহসভাপতি আছেন এখানে খারিল ভাই, এবং আমার স্ট্যাটিস্টিক্স লিড ক্লাবের কারিমুজ্জামান সানি ভাই সভাপতি ওনারা আছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সর্বোপরি যতজন পার্টিসিপেন্ট আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এই অনুষ্ঠানের সাথে। পরবর্তীতে আবার হয়তো ভাইরা 7:30 থেকে সেশন নেবেন, সেই সেশনের জন্য আমরা যারা আবার আসবে তারা সবাইকে, তো এই স্যার সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের সেশন রেজাল্ট করিম স্যার এখন পরবর্তীতে সমাপ্তি ঘোষণা করবেন। তো আমি শেষের দিকে চলে আসলাম। আমাদের পরিসংখ্যান সমিতির সভাপতি খায়রুল আলম থেকে কিছু শুনতে চাচ্ছি। খায়রুল। আসসালামু আলাইকুম সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এমন একটা মানে সেশন, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার একটা সেশনে সবাই একসাথে ছিলাম। বিশেষ করে রোমান ভাই, রেজা স্যার, আপনাদের ধন্যবাদ। কারণ রোমান ভাই, বিশেষ করে বলতে গেলে রোমান ভাই 5 ঘন্টা 5.5 ঘন্টা, আমরা তো তাও একটু এই পাশ ওই পাশ নড়াচড়া করছি, রোমান ভাই একবার স্টিল সবার কথা শুনছে, কথা বলছে। তো ভাইয়ের কথা আলাদাভাবে বলার কিছু নাই, তানভীর আগের সেশনও বলেছিল, এবারও আমি বলতেছি যে ভাই ডিপার্টমেন্টে সকল ধরনের কাজে, সেটা হোক মানে এডুকেশনাল সেক্টর হোক অথবা স্পোর্টস অথবা কোনো জিনিস হোক, ভাইকে সবসময় পাওয়া যায়। তো এটা আমাদের শুরু, আমাদের অনেকগুলো সেশন আমরা চিন্তা ভাবনা করছি, স্যারও অনেক কিছু বলছে যে হ্যাঁ আমরা অনেকগুলো সেশন করবো, আস্তে আস্তে এটা জাস্ট ওর মনে হয় ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ, সম্ভবত। তাহলে আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স লিড ক্লাবের সভাপতি সানি থেকে তার সমাপনী বক্তব্য শুনতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রোমান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আসলে স্যারকে, এবং স্যারকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই। কেন? তার কারণ হচ্ছে যে আসলে স্যার আমাদের সাথে একত্রিত হয়ে আমরা মানে
আসলে একজন ছাত্র উপদেষ্টা আসলে একটা ডিপার্টমেন্টের প্রোগ্রাম রান করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের অনেক আগ্রহ থাকে, আমাদের অনেক ইচ্ছা থাকে, অনেক প্ল্যান থাকে, কিন্তু সেটা শেষ পর্যন্ত এক্সিকিউট হয় না যদি আমরা শেষ পর্যন্ত গিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভ এর কাছ থেকে সেই পার্টটা না পাই। তো সেই জায়গা থেকে স্যার আমাদের সাথে আসার পর থেকে, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে এত ভালোভাবে আসছে, এত সুন্দর করে আমাদের পুরোটা সময় দিচ্ছে। এত সময় আমি মনে হয় না কোনো শিক্ষক দেয়, এত সময় দিচ্ছে। এই জন্য আমি স্যারকে আসলে অসংখ্য ধন্যবাদ দিব না, মানে আমি মন থেকে স্যারের জন্য দোয়া করি। স্যার যেন এটা, আমি তো কয়দিন পরে হয়তো এখান থেকে মানে আমার তো শেষ, তারপরেও স্যার ইনশাল্লাহ এটা এগুলো চালিয়ে যাবে, এই দোয়া করি। আর এর বাইরে গিয়ে রোমান ভাইয়ের কথা যদি বলতে যাই, আসলে রোমান ভাইকে নিয়ে কথা বলার মতো কিছু নাই। সবাই জানে ভাই আমাদের জন্য কতটা আন্তরিক। আমি আমার লিগ ক্লাবের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন শুরু করি, একদম প্রথম থেকে যখন শুরু করি লিগ ক্লাব, আমার মানে আমি যখন কোনো একটা প্রোগ্রাম নিয়ে চিন্তা করি, তখন আমার মাথার মানে উপরে ছায়া হিসেবে ভাই থাকতো অলওয়েজ। আমি যখন দেখা গেছে যে আমি অনেক বড় একটা প্রোগ্রাম করে ফেলছি, সেটা হয়তো সবাই জানে, এই যে পরিসংখ্যান উৎসব যেটা 2019-এ হলো। তা আমি খুব কনফিডেন্ট থাকি, যে কোনো একটা প্রোগ্রাম হোক, যে কোনো একটা কিছুই হোক, আমি খুব কনফিডেন্ট থাকি। টাকা পয়সা নিয়ে কিসের চিন্তা, এত কোনো লজিস্টিক নিয়ে কোনো চিন্তা নেই, আমি কোনো চিন্তাই করি না। কেন জানি কেন মানে আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। তার পেছনে কারণ হচ্ছে আমার সাথে তখন আমাদের শিক্ষকরা ছিল, অনেকেই এখনো আছে আমাদের শিক্ষকরা। এছাড়া রোমান ভাই, আমাদের রাসেল ভাই, আমাদের আরো অনেকগুলো বড় ভাই আমাদের সাথে এত ভালোভাবে আমাদের সাথে সাপোর্ট দিয়ে গেছে। বিশেষ করে রোমান ভাইয়ের কথা কি বলবো, প্রথম থেকেই। তো আসলে শ্রদ্ধা, ভালোবাসা সবকিছুই জন্ম নিচ্ছে ভাইয়ের প্রতি। তো ভাইয়ের জন্য দোয়া করি যেন উনি আরো অনেক বড় হয়, অনেক বড় কিছু করতে পারে। আমাদের জন্য মানে কন্টিনিউ আমাদের এইসব গুড ওয়ার্ক কন্টিনিউ করতে থাকুক, এই আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। আমি একটু কথা বলি স্যার, আমার হলো কারেন্ট চলে গেছিল তাই ডিসকানেক্ট হয়ে হ্যাঁ গেছে। অবশ্যই, দুঃখিত আসলে। হ্যাঁ হ্যাঁ বলো খায়রুল, বলো। তো আমি মানে শেষে এতটুকু বলতে চাই যে রোমান ভাই হলো সবকিছুতেই আমাদের সাথে ছিল। তো ভাই যেন মানে পরবর্তী তো যেহেতু এতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, এখন ডিপার্টমেন্টের সবকিছুতেই মোটামুটি মানে ছোট ছোট কারেকশন গুলা শুরু হয়েছে। যে হ্যাঁ, এখন ডিপার্টমেন্টের গ্রুপ থেকে একটা গ্রুপ ছিল প্রায় অলমোস্ট অনেক বছর ধরেই। আমি ডিপার্টমেন্টে আসার পর থেকে গ্রুপটা দেখতেছি, এটার মধ্যে কোনো অ্যাক্টিভিটি ছিল না, মানে নর্মাল অ্যাক্টিভিটি গুলো ছিল। এখন একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আশা করি এই উদ্যোগটা সফল হবে। এবং এছাড়াও ডিপার্টমেন্টের যেহেতু এখন করোনার কারণে হতো ডিপার্টমেন্টের মানে যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওটা বন্ধ, যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো শুরু হবে তখন হয়তো আরো অনেকগুলো স্টেপ নেওয়া হবে। তো ওই সময় যারা আছে, যারা কাজ করতে চাচ্ছে বা যারা আমাদের সাথে আছে, আমাদের মানে সবসময় হলো সহযোগিতা করতেছে, তাদের আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আশা করি যে পরবর্তীতে হলো এই ধরনের কাজে আপনাদের সবাইকে আমরা আমাদের পাশে পাবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ তোমাকে। আমি এখানে একটা অ্যানাউন্স বলতেছি আমাদের গ্রুপ সম্বন্ধে। তোমরা অলরেডি দেখেছো যে আমাদের ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স যে গ্রুপটা আছে, যদিও সেটা একটা আনঅফিসিয়াল গ্রুপ, তারপরে হচ্ছে আমরা অফিসিয়াল হিসাবে এটাকে ট্রিট করি। আবার এই গ্রুপে আমরা মোটামুটি হচ্ছে 17 জনের মতো একটা টিম তৈরি করছি। বিশেষ করে গত কয়েক মাস ধরে রোমানই বেসিক্যালি সব গোছাই নিয়ে আসছে, রোমান এবং ওয়াহিদ ভাই মিলেই। তো আমরা ওয়াহিদ ভাই হ্যাঁ মানে সবারই আসলে কন্ট্রিবিউশন আছে। তো আমরা আপনিও আছেন ভাই, আপনি উপরে। না, আমরা মোটামুটি একটা টিম তৈরি করলাম, যেটা হচ্ছে আমরা সেখানে বিভিন্ন সেকশন থাকবে। যেমন হচ্ছে ক্যারিয়ার টক নিয়ে একটা সেকশন থাকবে, তোমাদের যার যা প্রশ্ন সেখানে করলে, যারা ওই বিষয়ে এক্সপার্ট, হয়তো একটা প্রশ্ন আমাকে করছে, আমি এক্সপার্ট না, বাট আমার প্যানেলে আরেকজন আছে, এমনকি কেউ প্যানেলে না, হয়তো অন্য একজন এক্সপার্ট আছে, সে অ্যান্সার দিবে, বা কারো কোনো একটা ইনফরমেশন দরকার, আমরা সর্বাত্মক চেষ্টা করব। আর ধরো আমি যে আজকে শিক্ষার্থী উপদেষ্টা আছি, হয়তো এটা হচ্ছে যেহেতু একটা ইউনিভার্সিটির পোস্ট, ইউনিভার্সিটি অ্যাপয়েন্ট দেয় প্রতি 1 বছরের জন্য, সেক্ষেত্রে হয়তো আগামী ডিসেম্বর পর আমি নাও থাকতে পারি। সুতরাং মানে আমি থাকলে যে প্রোগ্রাম হবে, না হলে হবে না, এটা চিন্তা করার কোনো কারণ নেই। আমরা তখন ওই ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স ওখান থেকেই করব, সমস্যা নেই। এবং তোমাদের জন্য ভালো কিছু করার জন্য আমাদের অলওয়েজ চিন্তা ভাবনা থাকবে, এবং আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব।
তো তোমরা আমাদের সবার একটাই চাওয়া, আজকে যে রোমান ধরো 7 ঘন্টা ধরে কথা বলছে, ওয়াহিদ ভাই 7 ঘন্টা ধরে বসে আছে, কিংবা আমি 7 ঘন্টা ধরে বসে আছি, আমরা কিন্তু আমাদের একটা লেভেলে পৌঁছাই গেছি। আমাদের কিন্তু নিজস্ব আর কোনো চাহিদা নাই, আমাদের কিছু চাওয়াটা নাই। আমাদের চাওয়া একটাই যে তোমরা কিছু ভালো করো, তোমরা ভালো করলে আমাদের লাভ। আমাদের বিশেষ করে আমি যেটা চাচ্ছি যে একজন শিক্ষক হিসাবে আমি যদি একটা কোম্পানি হই, আমার প্রোডাক্ট যদি ভালো জায়গায় হয়, অমুক কোম্পানির ওই প্রোডাক্টটা ভালো, তার কোম্পানির সুনাম। একইভাবে জাহাঙ্গীরনগরে একটা স্টুডেন্ট ভালো করে, সেটা আমি শিক্ষক হিসেবে গর্ববোধ করব যে আমার একটা স্টুডেন্ট আজকে বাইরে গিয়ে ভালো করতেছে। আমরা গত কয়েকটা ব্যাচ, যেটা আমার ব্যক্তিগত অবজারভেশন, স্টুডেন্ট যথেষ্ট কোয়ালিফাই, রেজাল্ট ভালো, সবকিছু ভালো, কিন্তু ওই অনুযায়ী আসলে জবের সাথে ম্যাচ করে না। যার কারণেই হচ্ছে আজকে আমাদের এগুলা মানে একটা ডিরেকশন দেওয়া যে তোমরা আসলে কিভাবে নিজকে তৈরি করবে। আমার বিশ্বাস আজকের প্রোগ্রামটা তোমাদের ক্যারিয়ার তৈরিতে যথেষ্ট সাহায্য করবে। আর যারা আজকে উপস্থিত ছিল দুটো সেকশনকেই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ছাড়া আসলে প্রোগ্রাম সাকসেসফুল হওয়ার মানে কোনো পসিবিলিটি নেই, প্রোগ্রামই হতে পারতো না। সুতরাং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রেজেন্ট থাকার জন্য। আমি একবারে লাস্ট হচ্ছে সমাপনী বক্তব্যটা শুনতে চাবো আমাদের প্রিয় আমাদের ওয়াহিদ ভাইয়ের কাছে। ওয়াহিদ ভাই। থ্যাংক ইউ রেজা। আসলে আজকের অনুষ্ঠানের প্রাণ আমি এই যারা আজকের যে আমাদের স্টুডেন্ট বা আমাদের ছোট ভাইরা আছে বা বোনেরা আছে, তারা এতক্ষণ ধরে মানে একদম মনোযোগ দিয়ে ইন্টারেক্টিভলি যে শুনেছে, মানে আমি মনে করি প্রাথমিকভাবে আসলে আমাদের একটা অবজেক্টিভ ফুলফিল হতে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয় আমাদের কিন্তু একটা অবজেক্টিভ আছে, তাই না? তোমাদেরকে তোমরা আসলে তৈরি করো, এটা সরকারি চাকরি যাও, কর্পোরেটে যাও, মানে তোমরা এনজিও তে যাও। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স ইজ এ মানে বিগ সাবজেক্ট। এখন আমি একটা এক্সাম্পল দিই। এখন আমার এক বন্ধু আমার ব্যাচের, হ্যাঁ, সে 5 লাখ টাকা বেতন পায় বাংলাদেশে বসে। জাস্ট ফর ইউর ইন্সপাইরেশন, হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, আমি তো নাম বলছি না, যে আমার বন্ধু আমার ক্লাসমেট 5 লাখ টাকার উপরে বেতন পায় স্ট্যাটিস্টিক্স করে। সুতরাং স্ট্যাটিস্টিক্স এর ডিমান্ডটা তোমরা এখান থেকে একটু কল্পনা করো যে আসলে বাংলাদেশে বসে যদি এত টাকা বেতন পাওয়া যায়, তার মানে কি এটার আসলে পাওয়ারও অনেক বেশি, মানে এত টাকা কেন দিয়ে। আর তুমি গুগল করেও দেখো যে ওয়ার্ল্ডে কারা সবচেয়ে বেশি স্যালারিড পারসন, স্ট্যাটিস্টিশিয়ান চলে আসবে। এটা আমার কথাও না, তুমি গুগল করতে পারো যে ওয়ার্ল্ডে হাই পেইড স্যালারি যারা, তারা। আমি এখন আফসোস করি সত্যি কথা বলতে, আমি কেন এগুলো বলতেছি এটার পিছনে কারণ আছে। আমি কিন্তু নিজেকে হয়তো বা স্ট্যাটিস্টিশিয়ান বা ওইভাবে ডেভেলপ করতে পারিনি, হয়তো ডেভেলপ করতে পারলে আমি হয়তো আরো ভালো থাকতাম। তবে আমি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি যে জব করতেছি আমি খুবই এনজয় করতেছি এবং আমি এই জবকে খুব ভালোবাসি। আমার বিষয়ে জবকে ভালোবাসলে ক্যারিয়ারের উপরে ওঠা যায়। হ্যাঁ, আমি ওই থেকেই কিন্তু আমি আগাচ্ছি বা পড়াশোনা করতেছি। আমার ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে, আমি এমবিএ করেছি মার্কেটিং এ। হ্যাঁ, আমার পুরোটাই ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে। সো আমি বিলিভ করি যে আসলে যদি ইচ্ছা, ডেডিকেশন থাকে এবং নিজেকে উপরে তোলার স্বপ্ন থাকে, যে কেউ যে কোনো পজিশন থেকে ভালো করতে পারে। দ্যাটস অল। আর থ্যাংক ইউ রোমান, রেজা এন্ড এভরিওয়ান ফর ইউর টাইম এন্ড ডেডিকেশন, এবং যে তোমরা যে ভলেন্টিয়ারলি যে আসলে আজকে একটু সেবা দিলা, এটা আসলে আমার কাছে মনে হয় এটা পরিসংখ্যানের ইতিহাসে, হ্যাঁ, একটা মানে স্মৃতিময় অধ্যায় হয়ে থাকবে এবং সুখকর স্মৃতি সেটা অবশ্যই। আর এইখান থেকে, এই সেমিনার থেকে বা ওয়ার্কশপ থেকে বা যে নামে ডাকি না কেন, এই টক শো থেকে যদি আমাদের একটা ছোট ভাই বোন এখান থেকে বেনিফিট হয়, তাদের আজকে একটু বাসায় যে চিন্তা করতে পারে এবং গোল সেট আপ করতে পারে, তাহলে আমাদের এই চেষ্টা সার্থক হবে বলে মনে করি। অনেক অনেক ধন্যবাদ। ক্যারিয়ার টকের আমাদের আরো কয়েকটা পর্ব হবে, একটু সময় নিয়ে। এর মাঝখানে আমাদের অন্য প্রোগ্রাম আসবে, ততদিন হচ্ছে একটু অপেক্ষায় থাকুক সবাই। আর যে প্রোগ্রামই করি না কেন, একটু রিয়েলাইজ করা দরকার যে আসলে এটার ইম্পর্টেন্সটা কি, আমরা আসলে কিছু পাচ্ছি কিনা। আদারওয়াইজ আমাদের এই পরিশ্রমটা বৃথা না, সেটাই। তো আর যেটা আসলে আরেকটা খারাপ লাগার বিষয় আছে যে যাদের কি মূল উদ্দেশ্য তারা কিন্তু নাই। বিশেষ করে আমি মাস্টার্সের দুটো ব্যাচের কথা আমি ইন্ডিকেট করব। তো অন্তত ওদেরকেও বলা, ডিপার্টমেন্টে ওদেরকে বলা যে আমরা আসলে কি শিখলাম, এখান থেকে কি নিলাম, যেন অন্য একটা প্রোগ্রাম থ্রো করলে ওরা যেন রিয়েলাইজ করে যে আমরা গতটা অ্যাটেন্ড না করে তো ভুল করছি। ওরা যারা আছে পার্টিসিপেট করছে, ওদেরও কিছু আসলে এখানে কিন্তু ভূমিকা দরকার। যে হ্যাঁ, আমি এদের কথাই বলছি, তোমরা একটু ওদের সাথে শেয়ার করো যে তোমরা কি শিখছো, এটা আসলে ইম্পর্টেন্ট কিনা। তাহলে পরবর্তী একটা প্রোগ্রাম
ফিল করলে, যারা মনে করে যে না আমরা তো মাস্টার্স পর্যন্ত চলে আসছি, এই 3 ঘন্টা সময় দেওয়া হচ্ছে ওই চাকরির পড়া অনেক ভালো। এক্সপেরিয়েন্স শেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যে সেমিনারটা ওয়ার্কশপটা, এটাকে ফিজিক্যাল প্রোগ্রাম হলে আমরা কি করি, আমরা সেলফি তুলি, সেমিনারে এই করি, স্যারের সাথে ছবি তুলি, তারপর আপলোড করি। আমার কাছে মনে হয় যে যদিও এটা ভার্চুয়াল, আমার কাছে মনে হয় এটাকে প্রমোট করার বিষয় আছে। যে প্রমোট করা মিন্স পজিটিভলি যদি আমরা এটাকে আমাদের আরো যারা ছোট ভাই বোন বা সিনিয়র ভাই ব্রাদার আছে তারা যদি আমাদের অ্যাক্টিভিটিস দেখে, দে উইল অলসো ইন্সপায়ার। হ্যাঁ, তারা কেউ আসবে যে লেকচার দিতে, কেউ আসবে লেকচার শুনতে। আমাদের ওই জিনিসটা কিন্তু খুবই দরকার। অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা আসলে এই প্রোগ্রামগুলোতে কাদেরকে নিয়ে আসতেছি, আমরা এমন একজন ব্যক্তিদেরকে নিয়ে আসছি যিনি আমাদের পরিবারে এবং যিনি ওই ফিল্ডে এক্সপার্ট। সুতরাং তোমরা যেন ডিরেক্টলি কথা বলতে পারো, তোমাদের নিজস্ব যাকে নিয়ে আসতেছি সে কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড জানতেছে, সবকিছু জানতেছে, তোমাদেরকে উপদেশ দিতে বা পরামর্শ দিতে, দিক নির্দেশনা দিতে তার জন্য সুবিধা, তোমার পেতেও সুবিধা। তুমি ডিরেক্ট মানে রোগ অনুপাতে তুমি মেডিসিনটা পেয়ে যাচ্ছ। তাহলে এখন তুমি বাইরের দেশে হোক, এই ধরনের একটা প্রোগ্রাম তুমি কিন্তু ফ্রিলি জয়েন করার কথা না, তোমাকে ফি দিতে হচ্ছে। আমরা তো তোমাকে ফি দিচ্ছি, সুতরাং আমাদের তো একটা চাওয়া আছে তোমাদের কাছে, তোমরা গাইডলাইন ফলো করো। অন্তত যারা জয়েন করে নাই তাদেরকে মেসেজটা দাও যে আমরা কি শিখলাম, তারা কি মিস করলো। এটা হচ্ছে আমাদের চাওয়া তোমাদের কাছে, আর কিছু না। তোমরা আমাদের গাইডলাইনটা ফলো করো, তোমরা ক্যারিয়ারে সাকসেস হও। তো আমি মনে হয় আমাদের প্রোগ্রামের আজকে সমাপ্তি ঘোষণা করছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে।